বা পারসিস্টেন্ট সেগমেন্ট ট্রি, যেটাই বলো আর কি, এনিথিং। সো অ্যারের উপরে আমরা ডাটা স্ট্রাকচার প্রবলেম সলভ করতে যেভাবে করে কমফোর্টেবল বা যতটা কমফোর্টেবল, ট্রি এর ক্ষেত্রে যখন প্রবলেমটা সলভ করা লাগে, প্রবলেমটা যদি সাব ট্রি এর উপরে হয়, তাহলে আমরা একটা টেকনিক বের করে ফেলছি। সেই টেকনিকটা হচ্ছে ট্রিকে অ্যারেতে কনভার্ট করা যায়। কিভাবে করে? অয়লার অ্যারে বানাইয়া আমরা হইতেছে একটা এটা কি বলে, প্রি অর্ডার ট্রাভার্সাল করব। প্রি অর্ডার ট্রাভার্সাল করলে যেটা হবে যে একটা সাব ট্রিতে যতগুলা নোড আছে তারা সবাই হইতেছে একটা কন্টিনিউয়াস রেঞ্জের মধ্যে চলে আসে। সো আমরা হইতেছে ওইটার উপর তখন সেগমেন্ট ট্রি বানাইয়া সাব ট্রির উপরে যে কোনো রকমের কোয়েরি আমরা আসলে একইভাবে অ্যারের ডাটা স্ট্রাকচার গুলো ইউজ করে করতে পারি। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। ঝামেলা যখন হয় যে হইতেছে যখন তোমাকে পাথের উপরে বিভিন্ন রকমের কোয়েরি সাপোর্ট করতে বলে, ডাটা স্ট্রাকচারের যে কোনো প্রবলেম হইতে পারে সেটা, হ্যাঁ, জাস্ট বলছে একটা পাথের উপরে, ট্রি এর একটা পাথের উপরে। তো তখন আমাদের ঝামেলাটা হয়ে যায় এই কারণে যে একটা অবভিয়াস ওয়ে থাকে, যে একটা অবভিয়াস ওয়েটা কি, যে স্পার্স টেবিল উইথ এলসিএ, এটা একটা অবভিয়াস সলিউশন। আমি আবার একটু এক্সপ্লেন করে বলি যে আমরা সবাই এলসি এর কনসেপ্টটা জানি, লংগেস্ট কমন অ্যানসেস্টর। আমরা জানি যে যে কোনো ট্রি এর মধ্যে যে কোনো পাথকে প্রথমে নোড ইউ থেকে এলসিএ পর্যন্ত, আবার এলসিএ থেকে ভি পর্যন্ত, এরকম দুইটা আলাদা আলাদা পাথে আসলে ভাগ করা যায়। সো যেহেতু ভাগ করা যায়, আমরা যদি আমাদের প্রবলেমটা এমন হয় যে প্রবলেমটাকে আসলে হইতেছে এরকম দুইটা পাথে আলাদা আলাদা কোয়েরি করে তারপর মার্চ করা পসিবল হয়, যদি প্রবলেমের এমন প্রপার্টি থাকে, তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো আর কি। স্পার্স টেবিল ইউজ করে জিনিসটা আমরা করতে পারবো। যেমন ধরো একটা সিম্পল এক্সাম্পল যদি দেই, আমাকে হয়তো বলা হয়েছে যে ইউ থেকে ভি এই পাথের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু ওয়ালা নোডটা কি, কত? সব দুইটা নোডে একটা করে ভ্যালু আছে আর কি, ধরে নাও। সো ইউ থেকে ভি এই পাথের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু ওয়ালা নোডটা কি? সো আমরা যেটা করতে পারি, স্পার্স টেবিল দিয়ে আমরা জানি যে স্পার্স টেবিল আর এলসি এর কনসেপ্ট ওই জিনিসটা দিয়ে যে আমরা যেটা করতে পারি, ইউ থেকে ভি এই পুরা পার্টটাকে আমরা ইউ থেকে এলসিএ আবার এলসিএ থেকে ভি এরকম দুইটা ভাগে ভাগ করতে পারি, এবং ইউ থেকে এলসিএ পর্যন্ত পার্টটার মিনিমামটা এবং ভি থেকে এলসিএ পর্যন্ত পাথটার মিনিমামটা, এই দুইটাকে যদি আমরা আবার একসাথে মিনিমাম করি, তাইলেই কিন্তু আমরা ইউ থেকে ভি গোটা পাথের মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। এটাও ট্রু, এবং এই প্রপার্টিটা ট্রু বলেই এখানে স্পার্স টেবিলের টেকনিকটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? যে আমরা যেটা করব, ইউ থেকে জাম্প করব আপ টু এলসিএ পর্যন্ত, কারণ স্পার্স টেবিলের নিয়মটাই তো এটা, যখনই আমরা ট্রি এর মধ্যে স্পার্স টেবিল মেনটেন করি, আমরা হচ্ছে প্যারেন্ট পর্যন্ত বিভিন্ন সলিউশন রাখি। আমরা যেটা করি যে প্রতিটা নোডে 2 টু দি পাওয়ার 0, তার থেকে 2 টু দি পাওয়ার 0 তম প্যারেন্ট পর্যন্ত পাথের মিনিমামটা, 2 টু দি পাওয়ার 1 তম প্যারেন্ট পর্যন্ত পাথের মিনিমামটা, 2 টু দি পাওয়ার 2 পর্যন্ত প্যারেন্ট পর্যন্ত পাথের মিনিমামটা, এভাবে করে কিন্তু আমরা প্রতিটা নোডে এগুলো স্টোর করি। স্পার্স টেবিল আমরা যেটা করি, স্পার্স টেবিল উইথ এলসিএ যদি কেউ করে থাকো, সো ওইটা ইউজ করে আমরা জাম্প করে করে এলসিএ পর্যন্ত পৌঁছাইতে পারবো, এবং সিমিলারলি ভি থেকে এলসিএ পর্যন্ত জাম্প করে করে পৌঁছাইতে পারবো, এবং জাম্পিং এর মাঝখানে পথের মধ্যে আমরা মিনিমাম ভ্যালুটাকে বারবার মিনিমাম দিয়ে আপডেট করতে পারবো আর কি। সো এই কারণে আমরা যেটা ইজিলি, যখনই আমাদের মার্জ করার মতো প্রপার্টিটা থাকে, ইন্ডিপেন্ডেন্ট এই প্রপার্টিটা থাকে, যে হইতেছে ইউ থেকে এলসিএ এবং ভি থেকে এলসিএ দুইটা পাথের ভ্যালুগুলো একটা একটার উপর ডিপেন্ড করে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইজিলি করতে পারতেছি, আমরা স্পার্স টেবিল উইথ এলসিএ দিয়ে করতে পারতেছি। বাট ধরো তোমাকে আমি একটা প্রবলেম বললাম, যে প্রবলেমটা হচ্ছে এটা টাইপের, যে ইউ থেকে ভি পর্যন্ত পাথে যে নাম্বারটা সবচেয়ে বেশিবার অকার করছে, মানে ফ্রিকোয়েন্সি সেন্সে যে নাম্বারটা সবচেয়ে বেশিবার অকার করছে, সেই নাম্বারটা কত? অর্থাৎ তোমার কাছে আমি একটা ফ্রিকোয়েন্সি জানতে চাইতেছি, যে এই ইউ থেকে ভি এর পাথের মধ্যে সবচেয়ে বেশিবার কোন নাম্বারটা অকার করছে। বা এই জিনিস প্রবলেমটা নরমালি তুমি যদি আর এর মধ্যে চিন্তা করতা, এল থেকে আর এর মধ্যে সবচেয়ে বেশিবার কোন নাম্বারটা অকার করছে, এটা নরমালি আমরা হইতেছে প্রবাবলি স্কয়ার রুট ডিকম্পোজিশন দিয়ে সলভ করতে পারি, সেগমেন্টে দিয়ে আমরা হইতেছে এটার কোনো ভালো সলিউশন নাই আর কি, ফ্রিকোয়েন্সি বাইর করা বা বাইর করার, মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বার বাইর করার। সো বাট থাকলেও আমার ঠিক খেয়াল পড়তেছে না এখন, মানে প্রবাবলি নাই যদি মনে পড়ে এটা। সো আমরা আসলে ব্যাপারটা হইতেছে যে এই টাইপের যখন ব্যাপার থাকে, যে ইউ থেকে এলসিএ আর ভি থেকে এলসিএ টা ভাঙলে কিন্তু এবার আমাদের চলতেছে না। তার কারণটাই হচ্ছে এটা, যে আসলে ফ্রিকোয়েন্সির ব্যাপারগুলো এখানে ইম্পর্টেন্ট, যে হইতেছে কোন দিক থেকে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি তোমার, মানে এদিকের ফ্রিকোয়েন্সি আবার এদিকের ফ্রিকোয়েন্সি দুইটা কিন্তু যোগ হইতে পারে একই নাম্বারের জন্য আর কি। সো সেরকম সিনারিও গুলাতে আসলে আমরা স্পার্স টেবিলের কনসেপ্ট অবশ্যই আমাদের কাজে লাগতেছে না, এক নাম্বার কথা। আর সেকেন্ডলি
মানে স্পার্স টেবিলের আরেকটা বড় মানে সীমাবদ্ধতা যেটা আমরা সবসময় জানি সেটা হইতেছে আমরা কোন রকম আপডেট অপারেশন আসলে এখানে অ্যালাউ করতে পারি না। স্পার্স টেবিল একটা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, তুমি এটাকে ওয়ান টাইম বিল্ড করবা এন লগ এন কমপ্লেক্সিটিতে, এরপরে অর্ডার ওয়ানে বারবার কোয়েরি করতে থাকবা। সো এখানে যদি তোমাকে আবার একটা পার্টিকুলার এলিমেন্টকে বাই এনি চান্স আপডেট করা লাগে তাহলে আসলে প্রায় as far as I know আসলে প্রায় আবার ওরকমই প্রায় এন লগ এর মতো ভ্যালু আসলে আপডেট করতে হবে। সো মানে একটা পার্টিকুলার এলিমেন্টকে আপডেট করাটা অনেক কস্টলি, এটা মানে নিয়ার টু ইম্পসিবল আর কি। সো এই কারণে সেই ক্ষেত্রে আসলে আমাদের সেগমেন্ট ট্রির যদি টাইপের যে কোনো কিছু অনেক বেশি ইউজফুল, তাই না, যে হচ্ছে যদি আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তো এইখানেও আসলে হেভি লাইট ডিকম্পোজিশন জিনিসটা আমাদেরকে হেল্প করে। হেভি লাইট ডিকম্পোজিশন যেহেতু আমাদেরকে একটা ট্রিকে কিছু পাথে ভেঙে ফেলার সুযোগ দেয়, কতগুলা পাথে ভেঙে ফেলার সুযোগ দেয় বা এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, বাট যেহেতু পাথে ভেঙে ফেলার সুযোগ দেয় এই কারণে আমরা খুব ইজিলি ওই একটা পাথ তো একটা অ্যারের মতো, সো ওইখানের উপরে আমরা হইতেছে নানা রকম যে ডাটা স্ট্রাকচার অপারেশন চালাইতে পারি। এক্সট্রা একটা লগ এন কমপ্লেক্সিটি অ্যাড হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো, বাট জাস্ট নর্মাল সেন্সে বলতে গেলে তো আমরা করতে পারতেছি আর কি অ্যাটলিস্ট কাজগুলো। এনিওয়ে, সো আমি একটু আসি। ওকে, সো হ্যাঁ যেটা বলতেছিলাম, সো আমি আসলে একেবারে প্রথম দিকে যখন হেভি লাইট ডিকম্পোজিশন শিখছিলাম তখন হেভি লাইট ডিকম্পোজিশন এখন যেভাবে করে আমরা করি কোড সেরকম ছিল না। ওই যে বললাম না এখন আমরা সাবট্রির সাইজের উপরে হেভি আর লাইট ডিসাইড করি, বাট একটা সময় পাথের সাইজের উপরে হেভি আর লাইট ডিসাইড করা হইতো, যেটা কিনা অনেক বাজে ছিল আর কি কোডটা, আমারও এক্স্যাক্টলি ভালো মতো খেয়াল নেই জিনিসটা কেমন হইতো, বাট এখন এর সলিউশনটা বেশ সুন্দর। সো সেই সলিউশনটাকে এটা বলি, এখানে সুন্দর করে কনস্ট্রাকশন অ্যালগরিদম বলে দেওয়া আছে। কনস্ট্রাকশনটা হইতেছে খুবই সিম্পল। তোমার একটা ট্রিতে তুমি তো রুটেড ট্রি, কিন্তু তুমি রুটটা ফিক্স করে ফেলছো, হ্যাঁ রুটটা কিন্তু ফিক্স হইতে হবে, এটা আনরুটেড কোনো ইয়া না। যেমন সেন্ট্রয়েড ডিকম্পোজিশনে আমরা হইতেছে আনরুটেড অবস্থায় চিন্তা করি অনেক সময়, বাট এখানে এরকম না। সো এখানে রুটেড একটা ট্রি, রুটটা আমাদের ফিক্সড, এবং রুটটা ফিক্স রেখে আমরা প্রতিটা এজকে একটা মার্কিং দিব, এটা লাইট নাকি হেভি। এখন একটা জিনিসকে আমরা কখন হেভি বলবো, যদি আমি নিজে একটা নোট আমার আমার যেটা আমার সাবট্রি এর যে সাইজ, আমার সাবট্রিতে আমি সহ, সাবট্রি সাইজ কিন্তু নিজেকে সহ কাউন্ট করা হয় আর কি, নিজেকে সহ কিন্তু ধরবা, সাবট্রি বলতে শুধু চাইল্ডদের ইয়া হিসাব না কিন্তু। সো সাবট্রি সাইজ নিজেকে সহ কাউন্ট করে হিসাব হবে। সো আমার সাবট্রি এর যে সাইজ সেটার অর্ধেকের সমান বা বেশি যদি আমার পার্টিকুলার আমার কোন একটা চাইল্ড একার সাবট্রি এর সাইজ হয়। অর্থাৎ ব্যাপারটা আবার বলি, আমার সাবট্রি এর যেটা সাইজ সেটা যদি 5 হয় তাহলে আমার চাইল্ডের সাবট্রি গুলা ধরো হইতেছে আমি নিজে 1, বাকিরা মিলে হয়তো 4 বানাবে, সো ধরো 2 1 1। সো আমার কাছে আমার আন্ডারে 5টা আছে আমি সহ, আমার চাইল্ডদের সাবট্রি এর সাইজ হইতেছে 2 2 2 1 1। সেক্ষেত্রেও আমরা বলবো যে হইতেছে একটা পার্টিকুলার চাইল্ড হেভি চাইল্ড যদি তার মানে সে তার প্যারেন্টের মানে হাফের সমান বা বেশি পরিমাণ চাইল্ড বা মানে তার সাবট্রি সাইজ যদি হাফের সমান বা বেশি হয়। সো টেকনিক্যালি আমি একটু যদি এখানে আঁকি স্কেচ প্যাড, ওকে। সো যেটা বলতেছিলাম, ধরো যে এটা একটা পার্টিকুলার নোড, এর আন্ডারে যদি এরকম 2টা থাকে চাইল্ড, তাহলে এর জন্য কিন্তু 3, আর এদের সবার সাবট্রি সাইজ 1 1 করে, এবং সেক্ষেত্রে আসলে কিন্তু কোনো চাইল্ডই হেভি চাইল্ড না। বাট যদি এমন হইতো যে এর আন্ডারে আরো একটা আছে, তাহলে আমরা বলতাম হ্যাঁ এর আন্ডারে টোটাল সাবট্রির সাইজ হইতেছে 4, বাট এর নিজের আন্ডারেই সাবট্রি সাইজ হইতেছে 2, তখন আমরা বলতাম যে ওকে এই চাইল্ডটা এই নোডের একটা হেভি চাইল্ড, এবং আমরা তখন এই পার্টিকুলার এজটাকে আমরা মার্ক করি হেভি এজ বলে। সো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি তোমরা খেয়াল করো, যেহেতু একটা পার্টিকুলার চাইল্ড হেভি চাইল্ড হয় শুধুমাত্র তখন যখন তার প্যারেন্টের মানে সাবট্রিয়ের যে সাইজ তার অর্ধেকের সমান বা বেশি ওই চাইল্ডের নিজের সাবট্রি সাইজ হয়,
সুতরাং একটা পার্টিকুলার প্যারেন্টের কখনো একের বেশি হেভি চাইল্ড থাকতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। একটা পার্টিকুলার প্যারেন্টের কখনো একের বেশি হেভি চাইল্ড থাকতে পারে না। তার কারণটা অবভিয়াস, যে চিন্তা করে দেখো যে ওর নিজের সাবট্রির যেটা সাইজ তার থেকে কিন্তু এক কমে যাচ্ছে এমনিতেই, কারণ ও নিজে বাদ। সো এই চাইল্ডের সাবট্রিয়ার সাইজের যোগফল হবে হইতেছে প্যারেন্টের চাইতে আরো এক কম অবভিয়াসলি। তার মধ্যে একজন যদি অর্ধেকের বেশি অলরেডি নিয়ে ফেলে, অর্ধেকের সমান বা বেশি, তাহলে অন্য আরেকজনের পক্ষে তো অর্ধেকের সমান পাওয়া কখনো সম্ভবই না। সব অবশ্যই অর্ধেকের কম পাবে, কারণ অর্ধেকে একজনে অলরেডি অর্ধেকের সমান বা বেশি নিয়ে ফেলছে, আর এমনিতেই এক কমে গেছে এদিকে। তো এই কারণে একটা পার্টিকুলার প্যারেন্টের কোনো হেভি চাইল্ড নাও থাকতে পারে, বাট যদি একটা হেভি চাইল্ড থাকে তাহলে সেটা অবশ্যই এক্স্যাক্টলি একটা হবে, একের বেশি হওয়া পসিবল না। সো ধরো যে এইরকম একটা সিনারিও যখন হয়, তখন কিন্তু কোনো হেভি চাইল্ড নাই, হ্যাঁ, দুইজন চাইল্ডই লাইট চাইল্ড, এবং এই এজটাকে আমরা বলবো লাইট এজ। বাট হচ্ছে যদি থাকে তাহলে অ্যাটমোস্ট একটা থাকবে, একের বেশি থাকবে না। এটা একটা ফার্স্ট অবজারভেশন, এবং এই অবজারভেশনটা খুবই ক্রুশিয়াল, এটা একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, সেকেন্ডলি যেটা আসি, আচ্ছা লাইট এজ আর হেভি এজের ইয়াটা কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? লাইট এজ কোনটা আর হেভি এজ কোনটা? ক্লিয়ার। ওকে, গ্রেট। এখন হচ্ছে সেকেন্ড আরেকটা ক্লেইম, সেই ক্লেইমটাও খুবই ইন্টারেস্টিং। যে আচ্ছা, ক্লেইমের আগে এই ব্যাপারটাই আসি। যেহেতু আমরা বললাম যে লাইট এজ হেভি এজ হইতেছে যেগুলা অর্ধেকের বেশি পরিমাণ নেয়, অর্ধেকের সমান বা বেশি পরিমাণ চাইল্ড নিয়ে ফেলে, আমরা হেভি এজ গুলাকে নিয়ে কিছু পাথ বানাবো। হ্যাঁ, হেভি এজ গুলাকে কনজিকিউটিভলি যদি অনেকগুলো হেভি এজ থাকে, তাহলে আমরা সেগুলাকে নিয়ে কিছু পাথ বানাবো। একটা পাথের ডেফিনেশন হইতেছে অনেকটা এরকম। আমি তোমাদের এদের একটা সুন্দর ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখো। যে এখানে ধরো ধরো এটা একটা হেভি এজ, এটা আরেকটা হেভি এজ, এরকম একটা না যদি অনেকগুলো হেভি এজ থাকে, আমরা সেগুলাকে সবগুলাকে একটা সিঙ্গেল চেইন বলি। এটাকে আমরা হেভি লাইট ডিকম্পোজিশনের চেইন বলি। চেইন হচ্ছে একটা না অনেকগুলো হেভি এজ, এবং হেভি এজ ধরে উঠতে উঠতে হঠাৎ করে তুমি এটা হয়তো লাইট এজ পাইতে পারো, তাহলে সেই লাইট এজটা সহ। যেমন এখানে তুমি যদি, আমি তোমাকে একটা ছবি দেখাই, যেমন এই এই পার্টিকুলার ছবিটা যদি তুমি দেখো, এটা একটা হেভি এজ, এটা একটা লাইট এজ। লাইট এজ অ্যাটমোস্ট একটা থাকবে একটা চেইনের মধ্যে। লাইট এজ তখনই তুমি পাবা যখন তোমার পাতটা হচ্ছে টার্মিনেট হয়ে যাচ্ছে আর কি, মানে এর চেয়ার উপর উঠা যাচ্ছে না, কারণ এ মানে হেভি এজ এর কন্টিনিউশন তুমি পাও নাই। বাট আদারওয়াইজ এরকম একটা না হেভি এজ তুমি যতক্ষণ পাইতে থাকবা, ততক্ষণ তুমি উপর উঠতে থাকবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এখানে শিওর হচ্ছেন কিভাবে যে এভাবে করে হেভি এজ গুলা যদি আপনি একসাথে কানেক্ট করেন, এগুলো একটা চেইনই হবে, এগুলা যে আবার ট্রি টাইপের কোন স্ট্রাকচার ফলো হয়ে যাবে না, যে দুইটা তিনটা ভাগ হয়ে গেছে, এটা হবে না কেন? তার কারণটাও কিন্তু সিম্পল, ওই যেটা আমরা একটু আগে বললাম, একটা পার্টিকুলার নোডের কখনো একের বেশি হেভি চাইল্ড থাকবে না। এমন হইতে পারে কোনো হেভি চাইল্ডই নাই, বাট এক থাকলে অ্যাটমোস্ট একটা থাকবে। এক্স্যাক্টলি এই কারণেই আমরা যদি হেভি চাইল্ড ধরে ধরে উপরে উঠে যদি কানেক্ট করে ফেলি সবাইকে, এবং ওই যদি একটা এক্সট্রা লাইটেজ মানে লাইটেজটাও আমরা নিব, যদি লাইটেজ দিয়ে টার্মিনেট হয়, তাহলে ওই টার্মিনেশন পয়েন্ট হচ্ছে ওই লাইটেজটা নিয়ে আর কি। সো যেমন ধরো এই ছবিটা দেখো, 15-র সাথে 13-র এজটা ছিল হেভি এজ, 13-র সাথে 10-এর এজটা কিন্তু হেভি এজ ছিল না, এটা লাইট এজ ছিল। সো আমরা যখন চেইনটা বানাইছি, আমরা এই লাইটেজটা সহ নিয়েই বানাইছি আর কি, লাইটেজটা ওই কম্পোনেন্টে যায় টার্মিনেশন করার সময়। সো আমরা হচ্ছে এই যেহেতু আমরা জানি যে একের বেশি কখনো হেভি চাইল্ড থাকে না, সো আমরা গ্যারান্টি দিতে পারি যে আরেকটা এরকম চাইল্ড এদিকে থাকবে না, যেটা ধরো উপর উঠলে এই সেম চেইনে পড়বে আর কি। সো চেইনটা অলওয়েজ হইতেছে এই টাইপের একটা কন্টিনিউয়াস সেগমেন্ট হবে, এবং এইটা হইতেছে আমাদের মানে একটা ইয়া দিবে, যে হচ্ছে আমরা হচ্ছে পুরা ট্রিটাকেই সবগুলো এজকেই আমরা কোনো না কোনো একটা চেইনে অবশ্যই যাবে, এবং হইতেছে চেইন গুলা বৈশিষ্ট্য যেটা বললাম যে শেষ হবে একটা, মানে উপরে উঠতে 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 শেষ হবে একটা লাইটেজ দিয়ে, অথবা একটা মাত্র কেসে এক্সেপশন হইতে পারে, সেটা হচ্ছে রুট ইটসেলফ। মানে হচ্ছে রুটের উপর তো আসলে ধরো আমি একটা অনেকগুলো হেভি এজ পাইছি, তারপরেও তো আমার আসলে আর কোনো ওয়ে নাই, রুটে আসলে আমাকে থামতেই হবে। সো এটা আরেকটা এক্সেপশন হইতে পারে, যে হচ্ছে আমি রুটে এসে আর উপর উঠতে পারি নাই, এই কারণে আমার টার্মিনেট করতে হয়েছে একটা চেইনকে। তো এইখানে ছবিগুলো যদি তোমরা দেখো, আমি মানে সবগুলা চেইনই দেখো যে এমন হইতে পারে, যেমন এরকম একটা চেইনও আছে
যেটা জাস্ট একটা সিঙ্গেল লাইট এজ নিয়ে গঠিত, কারণ লাইট এজ পাইলে আসলে আমি আর উপর উঠতে পারি না। সো একটা সিঙ্গেল লাইট এজ নিয়ে এরকম চেইনও কিন্তু আছে। বাট আদারওয়াইজ যেটা হয়েছে যে হেভি এজ ধরে উঠতে উঠতে যখন ফার্স্ট লাইট এজ পাইছে অথবা যখন ফার্স্ট রুট পাইছে তখনই চেইনটা শেষ হয়েছে। এটাই বেসিক্যালি মেইন কনসেপ্ট আমার সবগুলা চেইনের। ওকে, তো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া একটা ট্রিতে কতগুলা চেইন হইতে পারে? টু বি অনেস্ট অর্ডার এনটা চেইন হইতে পারে। কিরকম এক্সাম্পল? এই টাইপের যদি কোনো ট্রি হয় যে হচ্ছে এটা একটা নোড, তার আন্ডারে মানে স্টার গ্রাফ যেটাকে আমরা বলি, অনেকগুলো এরকম এরকম চাইল্ড। সো এই টাইপের যদি এক গাদা চাইল্ড হয় তাহলে কিন্তু আমার হচ্ছে অর্ডার এনটা মানে এখানে সবগুলাই লাইটেজ হবে, রাইট? কারণ কেউই হইতেছে অর্ধেকের বেশি চাইল্ড নেয় নাই। সো যেহেতু নাই নাই সবগুলাই লাইটেজ, সো অর্ডার এনটাই মানে এরকম চেইন হইতে পারে। একটা হেভি লাইট ডিকম্পোজিশন করে তুমি অর্ডার এনটা আলাদা আলাদা চেইন পাইতে পারো। সো এটা হচ্ছে ফার্স্ট থিং। তাহলে ভাই লাভটা কি? লাভটা হচ্ছে এইখানে না যে ট্রিতে টোটাল কতগুলো চেইন হইতে পারে, লাভটা হচ্ছে এখানে যে যে কোনো একটা নোড থেকে তুমি যদি রুটে যাইতে চাও, আবার খেয়াল করো, যে কোনো একটা নোড থেকে তুমি যদি রুট পর্যন্ত পার্টটা কনসিডার করো, তাহলে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমাকে অ্যাটমোস্ট লগ এনটা চেইন অতিক্রম করতে হবে। আবার বলি, কোনো একটা নোড থেকে তুমি যদি রুট পর্যন্ত যাইতে চাও তাহলে আমরা গ্যারান্টি দিতে পারি হেভি লাইট ডিকম্পোজিশনের মধ্যে যে আমরা যে চেইনে ভেঙে ফেলছি, তোমাকে অ্যাটমোস্ট লগ এনটা চেইন সুইচ করতে হবে। লগ এনটা চেইন সুইচ করা মানে কি? ধরো যে এই পার্টিকুলার নোডটা থেকে 15 নাম্বার নোডটা থেকে তুমি যদি 0 নাম্বার নোডে আসতে চাইতা, রুটে আসতে চাইতা, তাহলে তুমি প্রথমে এই চেইন থেকে জাম্প করে এই চেইনে আসতা, তাইলে আসলে তুমি জিরোর চেইনে চলে আসছো। জিরো চেইনে এখন চেইনের ভিতরে জাম্প করার ব্যাপারটা আলাদা ব্যাপার। ওইটা আসলে আমরা ধরতেছি না, আমরা ধরতেছি তোমার কতগুলো ডিস্টিংক্ট চেইন ক্রস করা লাগতেছে। আর এখানেও সিমিলারলি দেখো যে 8 থেকে আসতেছো, প্রথমে এইটা একটা চেইন, দেন এটা আরেকটা চেইন, দেন এই চেইনে ফাইনালি জাম্প করবা। সো টেকনিক্যালি ব্যাপারটা যেটা হয়, আমাদের যেহেতু আমরা বলছি যখনই মানে একটা করে লাইটেজ তুমি পাবা, লাইট হেভি এজ কখন হয়? যখন তুমি অর্ধেকের বেশি চাইল্ড নিয়ে ফেলছো প্যারেন্টের। আর লাইটেজ হয় যদি তুমি প্যারেন্টের অর্ধেকের কম পরিমাণ চাইল্ড নাও। যেহেতু আমাদের একটা করে চেঞ্জ করা মানে আমরা অবশ্যই একটা করে লাইটেজ পাইছি, রাইট? লাইটেজ না পাইলে তো আমরা কখনো চেঞ্জ করি না, আমাদের সেম চেইনে থাকে হেভি এজ যতক্ষণ আমরা কন্টিনিউ করতে পারতেছি। সো যেহেতু আমরা একটা চেঞ্জ করছি, দ্যাট মিনস একটা লাইটেজ পাইছি, এবং একটা লাইটেজ পাওয়া মানে অবশ্যই তার প্যারেন্টের চাইতে এই নোডের নাম্বার অফ চাইল্ডের সংখ্যা মানে সাবট্রির মধ্যে চাইল্ডের সংখ্যা অবশ্যই অর্ধেকের চেয়ে কম ছিল। সো এইভাবে করে অর্ধেকের চেয়ে যদি কমতে থাকে, অর্ধেকের চেয়ে কম যদি হয়, তাহলে ওয়ানে পৌঁছাইতে মানে আমাদের তো মিনিমাম, ধরো যে রুটের আন্ডারে সাবট্রির সাইজ হচ্ছে এন, হ্যাঁ, কিন্তু একটা করে লাইটেজ ক্রস করলো তার মানে অ্যাটলিস্ট n/2 বা তার চেয়ে ছোট হয়ে গেছে। আবার আরেকটা লাইটেজ ক্রস করলো তার মানে n/4 এর চেয়ে ছোট হয়ে গেছে। তো দ্যাট মিনস যে এটা তো কমতে কমতে ওয়ানের চেয়ে কমতে পারে না, তাই না? কারণ একটা নোড ইটসেলফই তো তার সাবট্রি সাইজ 1। সো সেটা হইতে আসলে সে অ্যাটমোস্ট লগ ইনটা চেইন ক্রস করতে পারে, কারণ আদারওয়াইজ 2 দিয়ে কিন্তু প্রতিটা ভাবে ভাগ হইতেছে। যখনই তুমি একটা লাইটেজ ক্রস করতেছো, লাইটেজ ক্রস করা মিন্স হইতেছে তুমি চেইন সুইচ করছো আর কি। সো দিস ইজ দ্য রিজন যে আমার এই রকম একটা হেভি লাইট ডিকম্পোজিশন যদি আমি করে ফেলি একটা ট্রির মধ্যে, তাহলে আমার কখনোই একটা পার্টিকুলার নোড থেকে আমি যদি রুটে পৌঁছাইতে চাই তাহলে আমার লগ এনটার বেশি চেইন মেনটেন করতে হবে, মানে ক্রস করতে হবে না। সো আমাকে একটু জাস্ট তোমরা বলো যে তোমরা দুইটা জিনিসের ব্যাপারে ক্লিয়ার কিনা। এক নাম্বার হচ্ছে কেন হেভি লাইট ডিকম্পোজিশন যখন আমরা করি, কেন এই যে আলাদা আলাদা কম্পোনেন্ট গুলা যে আমরা তৈরি করতেছি এগুলো কেন চেইনই হচ্ছে, কেন এখানে মাল্টিপল শাখা প্রশাখা বাইর হবে না, কেন এটা একটা চেইন হবে, এই একটা জিনিস ক্লিয়ার কিনা। এবং সেকেন্ডলি, যে এইরকম মাল্টিপল চেইন ক্রস করে আমরা যখন রুটে যাইতে চাইতেছি তখন কেন আমাদের লগ এনটার বেশি চেইন ক্রস করতে হবে না, এই দুইটা জিনিসের ব্যাপারে আমরা ক্লিয়ার কিনা। যদি কনফিউশন থাকে এখনই বলো। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে আমরা বুঝছি। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চেন, যেটার একটা মানে এটার সুবিধা কি বা এটার ইমপ্লিমেন্টেশন কি। তো এটার ইমপ্লিমেন্টেশন কি সেটা বলার আগে আমি আরো কিছু জিনিসপত্র বলি, যে জিনিসপত্রগুলো আসলে আমরা আরো মানে এক্সট্রা যেসব মডিফিকেশন আমরা আরো করি আর কি, সেটা হইতেছে মানে ইমপ্লিমেন্টেশনের সুবিধার জন্য। এক নাম্বার যেটা আমরা করি সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা নর্মালি ডেফিনিশন যখন দিছি তখন দিছি হইতেছে যে অর্ধেকের বেশি যদি কোনো চাইল্ডের কাছে যায় তাহলেই আমরা হইতেছে ওইটাকে হেভি চাইল্ড বলতেছি।
ইমপ্লিমেন্ট করার সুবিধার জন্য আমরা আসলে এটা না করে আমরা এক্স্যাক্টলি যেটা করি যে আমার যে কোনো একটা নোডের সবচেয়ে বেশি সংখ্যক চাইল্ড যে নোডের আছে সেটাকে আমরা হেভি চাইল্ড বলি। সো বেসিক্যালি আমি আবার একটু বলি কি বলতে চাচ্ছি যে একটা পার্টিকুলার প্যারেন্টের তো অনেকগুলো চাইল্ড আছে, চাইল্ড গুলার প্রত্যেকের আবার সাবট্রি সাইজ আছে আলাদা আলাদা, যেই চাইল্ডের সাবট্রি সাইজ সবচেয়ে বেশি আমরা তাকেই বলি হেভি চাইল্ড, মানে সেই নোট সেইটাকে আমরা হেভি এজ মার্ক করে রাখি। সো তোমরা ভাবতে পারো যে এইটা যদি করি তাহলে কিছু ভুলভাল হবে কিনা। সো এটা করলে আসলে ভুলভাল হবে না, বরং আরো পার্টিকুলারলি কিছু কিছু ক্ষেত্রে আরো বেটার হবে। কারণটা কি, আমাদের কিন্তু মূল টার্গেটটা এটা, মানে আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে দুইটা জিনিসকে মেনটেন করা। একটা হচ্ছে যে জিনিসপাতিগুলা কম্পোনেন্ট গুলা একটা চেইন হবে এবং আমাদের ক্রস লগ এনটার বেশি কম্পোনেন্ট ক্রস করতে হবে না বা লগ এনটার বেশি চেইন ক্রস করতে হবে না। এখন চিন্তা করো তুমি যদি হইতেছে অলওয়েজ একটা নোড যদি তার সবচেয়ে মানে সবচেয়ে ম্যাক্সিমাম সাবট্রি সাইজ ওয়ালা যে চাইল্ডটা আছে সেটাকে তার হেভি চাইল্ড হিসেবে মার্ক করে এবং ওইটার সাথে যদি হইতেছে ওইটার সাথে যে এজটা সেটাকে হেভি এজ হিসেবে মার্ক করে, তাহলে যেটা হবে প্রথম কথা যে হেভি চাইল্ড তাকে বেশি হওয়া পসিবল না, অবভিয়াসলি না। গ্রেট সবচেয়ে মোস্ট যদি কেউ থাকে বলতে পারো যে সবচেয়ে ম্যাক্সিমাম সাবট্রি সাইজ ওয়ালা একাধিক থাকতে পারে। হ্যাঁ, যদি একাধিক থাকে তাহলে তার মধ্যে তুমি র্যান্ডমলি যে কোনো একটাকে নিয়ে নিবা। ওইটা হইতেছে হয়তো বা যেটা সব মানে ভেক্টর মেনটেন করি তো আমরা অ্যাডজেসেন্সি লিস্টের জন্য, যেটা সবচেয়ে আগে আছে সেটাকে নিয়ে নিলা। ওইটা ম্যাটার, ওইটা নিয়ে বদার করার কিছু নাই, একটাকে নিলা। সো ওইভাবে করে আমরা গ্যারান্টি দিতে পারতেছি একটার বেশি হেভি চাইল্ড নাই। সেকেন্ডলি এখন আবার প্রশ্ন চলে আসি যে ভাইয়া লগেনটা চেইন ক্রস করবো, এটা ঠিক থাকবে তো? এটাও ঠিক থাকবে। তার কারণ হচ্ছে চিন্তা করে এভাবে যে আমাদের ঝামেলাটা কই, আমাদের চেইন বাড়ে কখন? আমাদের চেইন বাড়ে হইতেছে একটা করে লাইট এজ পাইলে, তাই না? আমরা যেহেতু হেভিয়েস্ট চাইল্ডটাকে নিয়ে নিতেছি, মানে হেভিয়েস্ট চাইল্ডটাকে বলতে আমরা যেহেতু হইতেছে যেটা সবচেয়ে বেশি ইয়াওয়ালা চাইল্ড সংখ্যক চাইল্ডওয়ালা সেটাকে আমরা যেহেতু হচ্ছে হেভি চাইল্ড বলতেছি আর কি। হ্যাঁ, অন্য যারা লাইট চাইল্ড হইছে তারা তো কেউ ডেফিনেটলি অর্ধেকের বেশি না, এটাও তো সার্টেন। কারণ যদি কেউ অর্ধেকের বেশি হয় তাহলে সেই তো হেভি চাইল্ড হইতো, এটা ডেফিনেটলি, মানে তার সাবটি সাইজে তো অন্য সবার চাইতে বেশি হইতো, সে তো সাবটি সাইজে অন্য চাইল্ড সবাই বিট করতেই পারতো। সো ডেফিনেটলি লাইট চাইল্ড যারা, মানে লাইট যারা এজ পাইছে তাদের কারোরই ডেফিনেটলি হইতেছে অর্ধেকের বেশি হয় নাই। সো অবভিয়াসলি এখনো ওই আগের প্রপার্টিটা অবশ্যই বহাল থাকবে যে হচ্ছে আমার লাইট চাইল্ড যারা পাইছে তাদের একটা করে লাইট এজ ক্রস করলে অবশ্যই অর্ধেকের চেয়ে বেশি কমে যায় সাবট্রি সাইজ। সো লগ এনটার বেশি চেইন আমাকে কখনোই ক্রস করতে হবে না। সো আমরা আমাদের ইমপ্লিমেন্টেশনের সুবিধার্থে আসলে যেটা করতেছি যে বরঞ্চ এমন কিছু জিনিসপত্র যাদেরকে আমরা নর্মালি হয়তো লাইট মার্ক করতাম আমাদের এই লজিক অনুযায়ী, তাদেরকে আমরা এখন হেভি দিচ্ছি জাস্ট ইমপ্লিমেন্টেশনের সুবিধার জন্য। বাট সেটা কিন্তু আমাদের হেভি লাইট ডিকম্পোজিশনের যে নেসেসারি প্রপার্টি সেটাকে কোনোভাবে হ্যাম্পার করতেছে না আর কি। এটাই জাস্ট বুঝাতে চাইলাম। সো আমরা যেটা করব, আমরা অলওয়েজই হেভি চাইল্ড বলবো কাকে, যার সাবট্রি সাইজ সবচেয়ে বেশি আমার চাইল্ডের মধ্যে, সেটাকে হেভি চাইল্ড বলবো। আলাদা করে অর্ধেকের প্রপার্টিটা আমরা মেনটেন করতে বলতেছি না, কারণ ওইটা আসলে আমাদের ম্যাটার করতেছে না আর কি। এটা কি সবাই ক্লিয়ার? একটু কাইন্ডলি কেউ হ্যাঁ ইয়েস নো বললো আর কি, তাহলে ভালো হয়। ওকে, ঠিক আছে। এখন আমি হচ্ছে একটু ইমপ্লিমেন্টেশনের দিকে যাই। ইমপ্লিমেন্টেশনের দিকে একটু আগে দেখাই যে হইতেছে আমরা ফুল ইমপ্লিমেন্টেশনে পরে আসতেছি, বাট ইনিশিয়াল জিনিসটা একটু দেখাই ফেলি এই ফাঁকে, সেটা হচ্ছে হোপফুলি হেল্প করবে। সো আমি আমার ইমপ্লিমেন্টেশনটা নরমালি এরকম, মানে বিভিন্ন জনের বিভিন্ন ইমপ্লিমেন্টেশন থাকতে পারে। সেগমেন্টারি পার্টটা আমি একটু পরে আসতেছি, বাট হচ্ছে ডিএফএস এর পার্টটা যদি বলি, ইনিশিয়ালি ভাঙার ব্যাপারটা যদি বলি, আমি যেটা করি নরমালি যে হইতেছে এভাবে করে তো প্যারেন্ট সাইজ ইত্যাদি রাখি জিনিসপাতি, ডিএফএস তো চলে অবভিয়াসলি। এক্সট্রা যে কাজটা করি এইরকম একটা কাজ করতে থাকি যে হইতেছে আমার যারা চাইল্ড আছে তাদের সাবট্রি তো বিভিন্ন সাইজ আমার কাছে আছে, তাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি সাইজওয়ালা সেটাকে আমি 1 নম্বরে নিয়ে আসি অলওয়েজ। তো জিইউ0 এর মধ্যে আমি হইতেছে সবসময় সবচেয়ে ম্যাক্সিমাম সাইজ সাবট্রি সাইজওয়ালা চাইল্ডটাকে রাখি। এটার কিছু পার্টিকুলার সুবিধা আছে, সেই সুবিধাটা আমি একটু পরেই আসতেছি। এনিওয়ে, তো এটা হচ্ছে একটা নর্মাল ডিএফএস, যে নর্মাল ডিএফএস করে আমি জিইউ0 এর মধ্যে হইতেছে ইনিশিয়ালি হচ্ছে আমার চাইল্ড গুলাকে নিয়ে আসলাম সবাইকে। এবং এখন যদি তুমি আমাকে বলো যে চেইনগুলা ভাইয়া প্রিন্ট করেন বা চেইনগুলা বলেন, আমি চেইনগুলা খুব ইজিলি বলতে পারবো। ডিএফএস এইচএলডি তে এখনো যাচ্ছি না,
ডিএফএস এইচএলডি তে না গিয়ে আমি হচ্ছে ডিএফএস এসজেড থেকেই বলতে পারবো। কেমনে বলতে পারবো? আমি হচ্ছে জাস্ট ধরো যে একটা পার্টিকুলার নোডের থেকে নিচে নামতে শুরু করব, নামতে নামতে দেখবো যে এটা আমার ফার্স্ট চাইল্ড কিনা, যদি ফার্স্ট চাইল্ড হয় তাহলে সেম চেইনে, মানে সব, আর যদি ফার্স্ট চাইল্ড না হয় তাহলে হচ্ছে এখান থেকে আরেকটা নতুন চেইন আমি বলবো যে এই চাইল্ডের থেকে নিচের দিকে আরেকটা নতুন চেইন আর কি। সো অলওয়েজ প্রতিটা নোড তার সবচেয়ে ফার্স্ট চাইল্ড যেটা, যেহেতু আমরা ওখানে সবচেয়ে হেভিয়েস্টটাকে নিয়ে আসছি, তো ফার্স্ট চাইল্ডটাকে নিয়ে হইতেছে চেইনটা ফর্ম করবে, এরকম একটা ব্যাপার বানাই ফেলছে। এটা স্পেসিফিক্যালি সুবিধা আছে, সেই সুবিধাটা একটু পরেই আসতেছে। সো অ্যাপারেন্টলি যখনই আমরা এরকম একটা চেইন স্ট্রাকচার ফর্ম করে ফেলতে পারি, একেবারে আদিম যুগে যখন আমরা কোড করতাম হেভি লাইট ডিকম্পোজিশন, তখন আমরা যেটা করতাম এই চেইন গুলাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা ভেক্টরে ভরতাম, যে এই নোড এই নোড এই নোড একসাথে মিলে একটা ভেক্টর, এই নোড এই নোড মিলে একটা ভেক্টর, এগুলো সবগুলোকে একসাথে আলাদা আলাদা ভেক্টর বানাইতাম, মানে এরকম একটা চেইন আর কি। এবং যখনই আমাকে পার্টিকুলার কিছু কোয়েরি সাপোর্ট করা লাগতো, ধরো ইউ থেকে ভি আমার একটা কোয়েরি সাপোর্ট করা দরকার, তো আমি যেটা করতাম যে ইউ থেকে ভি পাথের কোয়েরিটা সাপোর্ট করতে গেলে আমি নরমালি, আমরা অতীতের কথা আগে বলি, আমরা আগে যেটা করতাম একই রকম ভাবে এলসিএ তে ভাঙতাম, ইউ থেকে এলসিএ পর্যন্ত চেইন গুলাকে নিতাম, একটার সাথে একটাকে মার্চ করতাম, এটা তো যেহেতু অনেকগুলো আলাদা আলাদা চেইন, আবার এলসিএ থেকে ভি এর দিকে নামতাম, তখন আবার কিছু চেইন ক্রস করতাম, গ্লোবাল একটা ডাটা স্ট্রাকচার থাকতে পারে, সেগমেন্টরি বা হোয়াট এভার, যেটাই হোক, সেগমেন্ট হইতে পারে, স্কয়ার রুট ডিকম্পোজিশন হইতে পারে, যেটাই হইতে পারে, যেহেতু এগুলো একটা চেইন, চেইনের মধ্যে তুমি ইন্টারনাল ডাটা স্ট্রাকচার ইচ্ছা মতো করতে পারো আর কি, ওটা নর্মাল অ্যারেতে তুমি যেটা করতে চাও সেটাই করতে পারো এনিওয়ে। আর এরকম চেইন যেহেতু লগেনটা বেশি হবে না, সো এই চেইন গুলোকে মার্জ করাটা অনেক সোজা, মানে তুমি বাংলা ভাবেই মার্জিংটা হয়তো করতে পারো। যে মার্জিং বলতে আমি বলতে চাচ্ছি যে যত কিছু ভ্যালুও যদি একসাথে রেখে দেওয়া লাগে, ওই ভ্যালু গুলাকে একসাথে মার্জ করা যায় আর কি। এনিওয়ে ওইটা আর কি, এই ইউ থেকে এলসিএ পর্যন্ত উঠতে লগেনটা চেইন, আর ভি থেকে এলসিএ থেকে ভি তে নামতে লগেনটা চেইন। সো নর্মালি আমরা তখন যেটা করতাম যে প্রতিটা চেইনের জন্য আলাদা আলাদা ডাটা স্ট্রাকচার মেনটেন করতাম, তো ধরো প্রতিটা চেইনের জন্য আলাদা আলাদা সেগমেন্টই থাকতো আমাদের, ধরো এরকম টাইপের আর কি। এনিওয়ে সো ওগুলা আলাদা আলাদা ভাবে ম্যানেজ করা, আলাদা আলাদা অনেকগুলো সেগমেন্টরি বা এটা একটু প্যারা ছিল আর কি, টু বি অনেস্ট। সো ইন্টারেস্টিংলি 2018 সালের দিকের থেকে মনে হয় এই ইমপ্লিমেন্টেশনটা বেশি জনপ্রিয় হয়েছে, যে আমরা দেখতে পাইছি যে আসলে আমাদের আলাদা আলাদা অনেকগুলো সেগমেন্টরি মেনটেন না করে একটা সেগমেন্টরি দিয়ে কাজটা পুরোটা সেরে ফেলা সম্ভব। সেটা কেন সম্ভব? কারণ আমরা যেহেতু হচ্ছে যেটা সবচেয়ে হেভিয়েস্ট চাইল্ড সেটাকে ডিএফএস অর্ডারে, মানে মানে আমার ভেক্টরে সবার শুরুতে নিয়ে আসছি, এই যে জি এর ভেক্টরটা, যেটা জি হচ্ছে একটা অ্যাডজেন্সি লিস্টের ভেক্টর আর কি, সেটা যেহেতু সবার শুরুতে নিয়ে আসছি, আমি যখন ডিএফএস এইচএলডি করব, হ্যাঁ, তুমি চিন্তা করো যে তোমার সবচেয়ে হেভিয়েস্ট চাইল্ডটা প্রথমে, তার সবচেয়ে হেভিয়েস্ট চাইল্ডটাও তার লিস্টে সবার প্রথমে আসবে, তার সবচেয়ে হেভিয়েস্ট চাইল্ডটাও তার লিস্টে সবার প্রথমে আসবে। সো তুমি যদি জাস্ট নর্মাল প্রি অর্ডার ট্রাভার্সাল করে যাও, তুমি যদি জাস্ট নর্মাল প্রি অর্ডার ট্রাভার্সাল করে যাও, একটা হেভি চেইনে যারা যারা থাকবে, একটা হেভি চেইনে যারা যারা থাকবে সবাই কন্টিনিউয়াসলি থাকবে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, যে আসলে আমরা নর্মাল যে অয়েলার অ্যারে বানাই, সেই নর্মাল অয়েলার অ্যারে দিয়েই আমরা হইতেছে একটা হেভি চেইনের সবাইকে, বা একটা চেইনের আর কি, নর্মাল চেইনের সবাইকে কন্টিনিউয়াস রেঞ্জে নিয়ে আসতে পারতেছি। কারণ যেহেতু আমরা পার্টিকুলার হেভিয়েস্ট চাইল্ডটাকে আমরা জি ভেক্টরটার প্রথম এলিমেন্ট হিসেবে নিয়ে আসছি, সো যখন আমি নর্মাল প্রি অর্ডার ট্রাভার্সাল চালাবো, ওর ডিএফএস ও সবার প্রথমে আসবে, তার ডিএফএস ও সবার প্রথমে সবচেয়ে হেভিয়েস্ট চাইল্ডটা আসবে, সো চেইনের সবাই হইতেছে কন্টিনিউয়াস হবে। সো এই ইন্টারেস্টিং ব্যাপারটার কারণে এখানে এই কোডটাও যদি তোমরা দেখো, এটাই হয়েছে যে আমরা যেটা করছি প্রতিটা নোডের জন্য। আচ্ছা, হেডের ব্যাপারটা একটু পরে আসি, হেডের ব্যাপারটা জাস্ট এমন কিছু না, আলাদা করে আমরা জাস্ট নর্মাল অয়েলার অ্যারে বানাইছি আর কিচ্ছু না, নর্মাল অয়েলার অ্যারে বানাই গেছি যে অটো ভি এই অর্ডারেই, সো ইন ভ্যালু রাখছি, আউট ভ্যালু রাখছি। সো আমাকে যদি এখন তুমি বলো যে একটা পার্টিকুলার নোড, মানে একটা পার্টিকুলার চেইন দিয়ে, যে এই চেইনের হচ্ছে একটা পার্টিকুলার রেঞ্জের তুমি হইতেছে কোয়েরি করো, যে এই চেইনের একটা পার্টিকুলার এই নোড থেকে এই নোডের মধ্যে একটা সেগমেন্টের কিছু একটা কোয়েরি করো বা হোয়াট এভার আর কি, এটা কোয়েরি করো। সো আমাদের আগের অতীতে যেটা করা লাগতো, আমাদেরকে হিসাব রাখা লাগতো প্রতিটা নোড চেইনের জন্য, যেহেতু আমরা আলাদা আলাদা সেগমেন্টই বানাইতাম, আমাদের হিসাব রাখা লাগতো এই চেইনে এই নোডের ইন্ডেক্স কত, এই নোডের ইন্ডেক্স কত, মানে দুইটা নোডের ইউর ইন্ডেক্স কত, ভি ইন্ডেক্স কত, ওই ইন্ডেক্স বুঝে আমরা ওই চেইনের করেসপন্ডিং সেগমেন্টরিতে গিয়ে কোয়েরি করতাম। বাট সেই জিনিস আমরা এখন আর নো লঙ্গার মানে নিডেড কাইন্ড অফ, কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে সেগমেন্টরিটা বানাইছি সেখানে প্রতিটা নোড তাদের জায়গা মতোই বসছে। জাস্ট সুবিধা এক্সট্রা যেটা হয়েছে যে একই চেইনে যদি কেউ থাকে তাহলে গ্যারান্টিড যে তারা কন্টিনিউয়াস রেঞ্জে পড়ছে। সো এই কারণে আমরা জাস্ট এই সেগমেন্টরি থেকে ইউ থেকে ভি জাস্ট এইটা ইউজ করি, ধরো যে ইন ইউ থেকে ইন ভি
বা নর্মাল আমরা যেভাবে করে অয়লারেতে বা কোয়েরি করি আর কি, ওইভাবে করে আমরা কোয়েরি করে ফেলতে পারবো। সো যেহেতু এরা সবাই হইতেছে কন্টিনিউয়াস রেঞ্জে প্রসেস, সো ইন ইউ থেকে ইন ভি পর্যন্ত যদি আমরা কোয়েরি করি, সেটা আসলে ইউ আর ভি যদি একই চেইনে হয় তাহলে আমাদেরকে সেগমেন্ট ট্রি যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা দিয়ে দিবে। সো এই ব্যাপারটা কি বুঝতে পারছি যে হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল আমরা কিভাবে সাপোর্ট করতে পারতেছি, যে একই সাথে একই চেইনে পড়ে যায়, একই চেইনের জিনিসগুলা সবাই কন্টিনিউয়াস রেঞ্জে পড়ে যাচ্ছে। ওকে, সো আশা করি এটাও আমরা বুঝতে পারছি। সো এইটা যখন আমরা মোটামুটি বুঝতে পারতেছি, এইবার হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হেভি লাইট ডিকম্পোজিশন খুবই সিম্পল ওয়েতে করে ফেলতে পারছি। ও আচ্ছা, আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমরা রাখি, এটা আসলে আমাদেরকে জাম্প করার জন্য সুবিধা করে। আমরা হচ্ছে একটা হেড রাখি প্রতিটা চেইনেরই। সো প্রতিটা চেইনের হেড আমরা গোটা চেইনের একটা হেড মেনটেন করতেই পারতাম, সেটা একটা ওয়ে ছিল। বাট নর্মালি সুবিধা যেটা হয়, আমরা যদি প্রতিটা নোডেই রেখে দেই যে ও যে চেইনে আছে সেই চেইনের হেডকে, তাহলে হচ্ছে জাম্প করাটা আরো ইজিয়ার হয়। সো সেইটা আমরা আসলে কেমনে করতে পারি, সেটা আমরা করার জন্য আমাদের যেটা করা লাগে যে কোন একটা পার্টিকুলার নোড যখন আমরা ডিএফএস টা চালাই চালাই নামতেছি আর কি, আমরা খুব ইজিলি চেক করতে পারি যে আমি কি আমার প্যারেন্টের হেভিয়েস্ট চাইল্ড। আমি যদি আমার প্যারেন্টের হেভিয়েস্ট চাইল্ড হই, তাহলে হচ্ছে আমার হেড হচ্ছে আমার প্যারেন্টের যেটা হেড সেটাই হবে। আর যদি আমি আমার প্যারেন্টের হেভিয়েস্ট চাইল্ড না হই, তাহলে আমি কমপ্লিটলি নতুন একটা চেইন স্টার্ট করতেছি। সো দ্যাট টেকনিক্যালি মিনস যে আমি নিজেই আসলে এই পার্টিকুলার চেইনের হেড। সো এটাই আর কি, নর্মাল আর কিছু না। ওকে, এক্সেলেন্ট। আর এবার হচ্ছে দুইটা মানে আমাদের যেটা মূল উদ্দেশ্য, কোয়েরি করতে পারা, আপডেট করতে পারা। সো এটা একটু ইন্টারেস্টিং, এটা একটু বলি। সো হেভি লাইট ডিকম্পোজিশন আমরা যখন করি, তখন কিন্তু একটা জিনিস খেয়াল আছে, এটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়, সেটা আসলে এখানে মুখ্য উদ্দেশ্য না। হ্যাঁ, এনিওয়ে, হেভি লাইট ডিকম্পোজিশন আমরা যখন করি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এইটা যে আসলে কিন্তু ইউ থেকে রুট পর্যন্ত বাইর করে আমাদের কিন্তু লাভ নাই, ঠিক আছে? আমি যেটা বললাম, আমাদের মূল উদ্দেশ্য থাকে একটা পাথে, ইউ থেকে ভি পাথে হইতেছে কিছু কোয়েরি এফিশিয়েন্টলি আনসার করতে পারাটা আমাদের মূল টার্গেট থাকে। সো সেটা করার জন্য আমি আগেই বলছিলাম যে আমরা আগে এক সময় যেটা করতাম, ইউ থেকে এলসিএ পর্যন্ত উঠতাম, আবার এলসিএ থেকে ভি পর্যন্ত নামতাম, মানে হুদাই আর কি। আবার এলসিএ এর জন্য, এলসিএ টাকে বের করার জন্য আবার একটা আলাদা স্পার্স টেবিল আর এলসিএ মেনটেন করা লাগতো, যেটা অ্যাকচুয়ালি খুবই বিরক্তিকর ছিল আর কি, মানে স্পার্স টেবিল এলসিএ ইত্যাদি মেনটেন করা আলাদা করে। তার বদলে আমরা আমাদের কারেন্ট যে ইমপ্লিমেন্টেশন, সেটার আমরা বেশ সুন্দরভাবে আর কি জিনিসটা হ্যান্ডেল করতে পারি। কিভাবে হ্যান্ডেল করতে পারি, আমরা যেটা করব, আমরা ইউ আর ভি দুইটা নোডই রাখবো। আমরা ইউ থেকে হইতেছে উপরের দিকে উঠতে থাকবো, ধরো প্যারেন্ট ধরে ধরে উঠতে থাকি, প্যারেন্ট ধরে ধরে উঠতে থাকি, মানে প্যারেন্ট ধরে উঠতে থাকা মানে চেইন ধরে ধরে উঠতে থাকে আর কি। মানে ইউ থেকে প্রথমে জাম্প করব হইতেছে ইউ এর হেডে। হ্যাঁ, কিন্তু ইউ এর হেড তো আসলে একটা এই চেইনেরই অংশ। সো ইউ এর হেডের যেটা প্যারেন্ট, সেটাতে আমরা জাম্প করব, তার মানে আমরা হচ্ছে এখন আরেকটা চেইনে চলে গেলাম। সো এভাবে করে উঠতে উঠতে এবং ইন দা মিন টাইম আমরা হইতেছে কোয়েরিও করতে থাকবো যে আমার ওভারঅল যে সেগমেন্ট ট্রিটা আমি মেনটেন করতেছি ওভারঅলে, সেই সেগমেন্ট ট্রিতে আমি কিন্তু কোয়েরি করব, কদ্দূর রেঞ্জের জন্য কোয়েরি করব, হেড ইউ থেকে ইন ইউ পর্যন্ত, মানে ইন অফ হেড ইউ থেকে, কারণ হেড ইউ একটা নোড আর ইউ আর একটা নোড। ওরা কিন্তু, আমি কিন্তু সেগমেন্ট ট্রিটা কন্টিনিউয়াস একটা মাত্র সেগমেন্ট ট্রি বানাইছি। তো দুইজনের ইন থেকে ইন দিয়ে কিন্তু আমার কাজ চলে যাবে। খেয়াল করে দেখো, আমার কিন্তু আসলে আউটটা দরকার নাই এই পার্টিকুলার কেসে। হ্যাঁ, কারণ আউটটা কেন দরকার নেই, কারণ হইতেছে ওই যে মানে ইন থেকে ইন, মানে যেহেতু উপর থেকে নিচের দিকে নামতেছে, ইন গুলো সব কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, সো এই ইন থেকে ইনের মধ্যে আমি আসলে কোয়েরি করলেই হইতেছে, আউট নিয়ে আমার বদল করা লাগতেছে না। এনিওয়ে, সো হচ্ছে এই রেঞ্জের কোয়েরিটা আমি করব, সেটা এই পার্টিকুলার যেটা সিবিরো কোড আমি লিখে রাখছি, সেটা হইতেছে একটা পার্টিকুলার ইউ থেকে ভি পাথের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম এলিমেন্ট রিটার্ন করে। এটা আসলে আরো অনেক কিছু হইতে পারতো, এটা আর কি ব্যাপার না, এটা সেগমেন্টই হইতে হবে এমনও না, এটা স্কোয়ার রুট ডিকম্পোজিশন হইতে পারতো। বাট এনিওয়ে, সো হচ্ছে আমি হইতেছে এরকম টাইপের করতে থাকবো। আমি থামবো কখন, আমি থামবো যদি আমার যে জাম্পটা যে আমি দিব হেড ইউ, ঠিক আছে, হেড ইউর যদি হইতেছে অলরেডি ভি এর প্যারেন্ট হয়। আচ্ছা, ইজ প্যারেন্ট বলতে আসলে এখানে আমার কোডটা ইজ প্যারেন্ট বুঝাচ্ছে না, এখানে আসলে আমি কাইন্ড অফ বুঝাচ্ছি হচ্ছে ইজ অ্যানসেস্টর, মানে পি ইউ এর, মানে ইউ পি এর সাবট্রিতে আছে কিনা, দ্যাটস দ্য মেইন থিং। এখন পি, মানে এটা আমরা সবাই জানি কেমনে বাইর করে, যে আমরা দেখতে হয় যে ইন ভ্যালু যদি ছোট হয় আর আউট ভ্যালু যদি বড় হয়, এই প্রপার্টিটা যদি মেনটেন করে, তার মানে হইতেছে অয়লার এরতে আমরা এটা যখন বানাই, তখন তার মানে হইতেছে আসলে ইউ হচ্ছে পি এর সাবট্রিতে আছে। তো এই জিনিসটা আমরা চেক করতেছি। আমরা কিন্তু খেয়াল করো, যদি ইজ প্যারেন্ট হেড ইউ কমা ভি হয়, তাহলে কিন্তু আমরা ব্রেক করতেছি, আমরা কিন্তু ওই জাম্পটা দিতেছি না। সো টেকনিক্যালি আসলে আমি এভাবে করে এই যে হোয়াইল ট্রু দিয়ে উঠতে উঠতে কতক্ষণ পর্যন্ত উঠবো, যতক্ষণ
আমি ভি এর কোনো অ্যানসেস্টর না হয়ে যাচ্ছি, আমি ভি এর অ্যানসেস্টর হব না কিন্তু। আমি সো টেকনিক্যালি আমি যদি এই ছবিটা দেখি, ধরো যে আমি 8 থেকে 11, হ্যাঁ 8 আর 11 এই দুইটার মধ্যে আমি দেখতে চাই, সেক্ষেত্রে যেটা হবে আমি 8 থেকে প্রথমে জাম্প করব, এই চেইনে যাব, এই চেইন থেকে আমি জাম্প করব, মানে 5 আর 1 আসি, এই যে জিরোর যে চেইনটা আছে এই চেইনটাতে যদি আমি উঠি তাহলে কিন্তু সে 11-র অ্যানসেস্টর হয়ে যাবে আর কি। সো আমি কিন্তু এই পার্টিকুলার চেইন থেকে আর এখানে জাম্পটা করব না, ঠিক আছে? আমি এই পার্টিকুলার চেইন থেকে এখানে জাম্পটা করব না। আমি হইতেছে ধরো তোমার এটা তো হইতেছে হেভি চাইল্ড, হ্যাঁ আমি আমি এখানেই, সরি এটা লাইট লাইট চাইল্ড, তো আমি এখানে হচ্ছে থেকে যাব এনিওয়ে। আর ধরো 11 থেকে যেটা হবে, 11 থেকে আমি হইতেছে জাম্প করব, জাম্প করে করে, আচ্ছা এটা কেসটা দেখাই, সরি। সো এখানেও যেটা হবে সেম জিনিসটা আমি ভি এর জন্য করছি, মানে সোয়াপ ইউভি দিয়ে আসলে এখানে দেখবে ইউ, বাট ইউ আসলে ইউর কাজ করতেছে না, ভি এর কাজ করতেছি। তো টেকনিক্যালি আমি হইতেছে একইভাবে ততক্ষণ পর্যন্ত জাম্প করতেছি যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি মানে ইউ হইতেছে ভি এর প্যারেন্ট না হয়ে যাচ্ছে আর কি। ইউ কিন্তু অলরেডি মানে এই ভিটা কিন্তু অলরেডি মডিফাইড ভি আর কি, মানে অনেকখানি চলে আসছে। যখন হচ্ছে এই দুইটা জিনিস হয়ে গেছে আর কি, মানে দুইজনই হইতেছে এই পার্টিকুলারলি জাম্প করে 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 চলে আসছে, চলে আসার পরে এখন দুইজন কিরকম একটা সিনারিওতে আছে দেখো তুমি, এখানটায় আবার ব্যাক করি, যে ধরো এই 8-এর জন্য যেটা হবে, সে এই চেইন থেকে যখন দেখতে যাবে যে হেড ইউ মানে এক, ও এক তো হইতেছে 11-এর প্যারেন্ট না, আচ্ছা সরি আমি একটু ভুল বলছিলাম, হ্যাঁ এক তো হইতেছে 11-এর প্যারেন্ট না, সো সে আসলে এই পার্টিকুলার চেইনে জাম্প করবে, মানে এখানে আসবে, জিরোর এখানে আসবে। আর 11-এর ক্ষেত্রে যেটা হবে, সে হইতেছে প্রথমে 2-এর কাছে আসবে, অন্য একটা চেইনে আসবে, 2-এর কাছে এসে সে দেখতে যাবে যে এটার হেড কে, এটার হেড তো অ্যাকচুয়ালি পাবে 0, সো সে হইতেছে এখান থেকে আর জাম্প করবে না, কারণ 0 তো আসলে জিরোর নিজের, মানে যখন আমি প্যারেন্ট চেক দিতে যাব তখন দেখা যাবে যে 0 আসলে জিরোর নিজের সাবট্রিতে অলরেডি আছে। সো এরকম টাইপের তুমি আর কি যে কোনো পেয়ার নিয়ে চেক করে দেখতে পারো, ইউ আর ভি যে কোনো একটা পেয়ার নিয়ে চেক করতে পারো, যে যেহেতু আমরা হচ্ছে যখনই দেখতেছি যে এই পার্টিকুলার নিজের চেইনের, হ্যাঁ হেডটা, হেড যদি হইতেছে ওই ভি কে অলরেডি কন্টেইন করে, তাইলে আমরা আর চেইন ক্রস করি না, আদারওয়াইজ আমরা হইতেছে চেইন ক্রস করে চলে যাই। সো এইখানে অলরেডি যেটা হয় যে এট দ্য এন্ড অফ দ্য ডে এই দুইজনের মধ্যে একজন, ইউ আর ভি এর মধ্যে একজন গিয়ে এলসিএ তে বসে থাকে, আর অন্যজন হচ্ছে এলসিএ এর নিচে কোনো একটা নোডে বসে থাকে, অথবা হইতে পারে দুইজনই একসাথে এলসিএ তে গিয়ে বসে আছে, এটাও হইতে পারে দুইজনই একসাথে এলসিএ তে গিয়ে কখন বসে থাকবে, যদি দুইজনই হেভি চাইল্ড দিয়ে, দুইজনই যদি লাইট চাইল্ড দিয়ে আসে। ধরো যে তুমি যদি 8 আর 3 নিয়ে চিন্তা করো, দুইজনের ক্ষেত্রেই দেখো যে 3-এর হেড 3 নিজেই, সো সে চেক করতে গিয়ে দেখবে যে 8 তার চাইল্ডে নাই, আর তার সাবট্রিতে নাই, সো সেও হইতেছে এই চেইনে জাম্প করে যাবে। আবার 8 নিজেও হইতেছে জাম্প করতে 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 এখানে এসে যখন এই পার্টিকুলার চেইনে থাকবে, তখনও সে চেক করে দেখবে যে এই চেইনের যেটা হেড মানে 1, তার সাবট্রিতে 3 আছে কিনা, দেখবে যে নাই, সো সেও হইতেছে 0-তে জাম্প করে যাবে। সো যদি হইতেছে দুইজনই লাইট চাইল্ড হয় তাহলে দুইজনই এলসিএ তে গিয়ে বসে থাকবে, আর যদি একজন লাইট আর একজন হেভি হয় তাহলে হইতেছে যে লাইট সে এলসিএ তে গিয়ে বসে থাকবে, আর অন্যজন হইতেছে ওই চেইনের নিচে কোন এক জায়গায় থাকবে আর কি। বাট এমন কখনোই হবে না যে, যেহেতু একটা মানে দুইজনই একসাথে হেভি চাইল্ড হওয়া পসিবল না, যেহেতু একজন অ্যাটলিস্ট লাইট চাইল্ড হবে, সো এদের একজন না একজন অ্যাটলিস্ট এলসিএ তে গিয়ে বসবে আর কি, মানে এটা আমরা গ্যারান্টি দিতে পারি। সো এই পার্টিকুলার রিজনেই আমরা আসলে বলতে পারি যে হইতেছে যখন তুমি এই স্টেপটা করতেছো সবার লাস্টে এসে, আমরা যখন এই জিনিসটা করতেছি, যে আমরা গ্যারান্টি দিতে পারি যে এরা দুইজন একই চেইনে আছে, অবশ্যই দুইজন একই চেইনে আছে, এবং তাদের মধ্যে একজন অবশ্যই এলসিএ তে বসে আছে আর কি। হইতে পারে দুইজনই এলসিএ তে আছে, সেটা ব্যাপার না, বাট আমরা জাস্ট এই পার্টিকুলার চেইনের মধ্যে লাস্টে এসে কোয়েরিটা করলেই হইতেছে। তো আমরা ইনিউ থেকে ইনভির মধ্যে কোয়েরি করতেছি, সেটাকে আবার ওয়েটের সাথে ম্যাক্স করতেছি। আর এটা করার সময় আমরা অলওয়েজ একটা জিনিস মেনটেন করি, খেয়াল কইরো, যে হচ্ছে যে আমরা এটা মেনটেন করি যে কোয়েরি রেসটা যখন করব, ইউটা যাতে হইতেছে তোমার ছোট হয় আর কি, কারণ সেগমেন্টের কোয়েরি তো বুঝতেই পারতেছো, ইউটা ছোট হইতে হবে, সেই কারণে এই চেকিংটা এখানে আবার এক্সট্রা করে করে নেওয়া হয়েছে, যে যেটা ছোট সেটাকে যাতে আমরা হইতেছে আগে নিয়ে আসি আর কি। সো এটা করার বৈশিষ্ট্য যেটা দাঁড়াচ্ছে, তাইলে আর এইটা এখানে কোনো জায়গায় ম্যাটার করে না, তার কারণ হচ্ছে আমরা সবাই জায়গাতেই জানি যে হেডটা অবশ্যই ইউর আগে হবে। সো আমাকে একটু তোমরা আর কি এখন বলো আর কি, মানে তোমরা বেসিক্যালি দুইটা জিনিস বুঝতে পারতেছো কিনা, যে অবশ্যই অ্যাটলিস্ট একটা না একটা অবশ্যই এলসিএ তে গিয়ে বসে থাকবে, এবং
এমন আবার হবে না যে হইতেছে এলসিএ ফেলে উপরে চলে গেছি, মানে ধরো হচ্ছে যে এমন কোন সিনারিও কখনো হবে না যে ধরো 12 আর 14 নিয়ে তুমি চেক করতেছো, এই টাইপের কখনো হবে না যে 12 থেকে জাম্প করতে করতে আমি 6 চলে গিয়ে বসে আছি, মানে এমন একটা নোট যেটা হইতেছে 12 থেকে 14 পাথেই পড়বে না, সেটা কিন্তু কখনো হবে না, কারণ তুমি কিন্তু চেইন ধরে ধরে কনসিস্টেন্টলি আগাও। হ্যাঁ, এবং কনসিস্টেন্টলি আগাইতে আগাইতে তুমি কিন্তু সেই রকম জায়গাতেই থামো যে জায়গাগুলাতে আর কি মানে যদি তুমি লাইট চাইল্ড হও তাহলে তো জাস্ট হইতেছে তোমার এখান থেকে একটা নতুন প্যারেন্টের কাছে চলে যাবা, আবার চেক করবা যে এর হেডে তোমার আদৌ যাওয়া উচিত কিনা। তুমি যখনই দেখবা যে আসলে এর হেডে তোমার যাওয়া উচিত না, সো তুমি তো এটা ধরে আর উপরে উঠবা না। হ্যাঁ, সো মানে কয়েকটা জিনিস বুঝতেছো কিনা আর কি, দেখো আমাকে একটু বলো। যে এক নাম্বার কথা হচ্ছে যে আমরা কখনো এলসি এর চেয়ে উপরে উঠে যাব না। একটা নোট অবশ্যই এলসি তে গিয়ে বসে থাকবে, দুইটা নোটও হইতে পারে এলসিএ তে গিয়ে বসে আছে, বাট এমন হবে না কখনো যে একটাও এলসিএ তে নাই। বা বা মেইন কথা হচ্ছে যে এই প্রসেসটা যখন আমরা করতেছি শেষে গিয়ে দুইজন সেম চেইনে নাই, এটা কখনো হবে না। দুইজন অবশ্যই সেম চেইনে থাকবে, এবং একজন এলসিএ তে, অন্যজন এলসিএ তে থাকতে পারে বা একটু নিচেও থাকতে পারে। এটা ডিপেন্ডস অন যে ও কি হেভি চেইন ক্রস, হেভি এজ ক্রস করে আসছে নাকি লাইট এজ ক্রস করে আসছে। সো এই জায়গাটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো আর কি, আমি দরকার হলে আবার বুঝাই বলবো। এই কোডটা একটু দেখি আগে, তারপরে। হ্যাঁ, দেখতে পারো, এই যে এখানে যেটা রাখছি দেখো তোমরা। আমার যদি কিছু বলা লাগে বইলো, মানে কোন কোন জায়গায় যদি কিছু বলা লাগে। এই জিনিসটা আসলে অনেক রকম ইমপ্লিমেন্টেশন হইতে পারে। আহ মানে বললামই তো, তুমি এক এক ব্লগে গেলে এক এক রকম ইমপ্লিমেন্টেশন পাবা। সিপি অ্যালগোরিদম থেকে আর এক রকম ইমপ্লিমেন্টেশন আছে। সো ইটস আপ টু ইউ আর কি, যে তুমি কোন ইমপ্লিমেন্টেশনটা ফলো করবা। আমার কাছে আমার ইমপ্লিমেন্টেশনটা মোটামুটি ভালোই লাগে, বাট সবারই মেইন আইডিয়াটা সিমিলার। কারো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে বইলো। হুম। এই পার্টিকুলার কোডের আরেকটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু আমরা আমাদের পুরা জিনিসটা বানাইছি হইতেছে অয়লার অ্যারের স্টাইলে, এবং অয়লার অ্যারেতে আমাদের মেইন বৈশিষ্ট্যটা যেটা ছিল যে আমরা হচ্ছে সাবট্রি টাইপের যে কোনো কিছুকে সাপোর্ট করতে পারতাম, সাবট্রি কোয়েরি বা এভরিথিং। যেহেতু এই অ্যারেটা একই সাথে চেইনও মেনটেন করছে আবার সাবট্রিও মেনটেন করছে, তুমি কিন্তু চাইলে এখানে সাবট্রি রিলেটেড যে কোনো কোয়েরিও সাপোর্ট করতে পারবা। যেমন এই যে এখানে দেখতেছো আপডেট সাবট্রি ফাংশনটা, নর্মালি আপডেট সাবট্রিতে আমরা কি করি যে একটা পার্টিকুলার নোডের সাবট্রি সবার সাথে হয়তো একটা পার্টিকুলার ভ্যালু অ্যাড করতে বলি বা কিছু করতে বলি, কোয়েরিতেও আমরা সিমিলার টাইপের ব্যাপার বলি। এই জিনিস কিন্তু তুমি এখানেও করতে পারবা, ইন ইউ থেকে আউট ইউ। এই যে রেঞ্জটা তুমি দেখতেছো এটাই কিন্তু সাবট্রিটা মেনটেন করে, তাই না? কারণ আমরা কিন্তু অয়লার অ্যারেই বানাইছি। স্পেসিফিক্যালি শুরুতে হেভি চেইনটা থাকবে, বাট পরে কিন্তু অন্য চেইন গুলাও থাকবে, মানে অন্য চাইল্ড গুলা চেইন গুলাও থাকবে। সো তুমি কিন্তু একই সাথে ওই টাইপের যদি কোনো কোয়েরি লাগে, যেমন এই টাইপের প্রবলেম আমি তোমাকে দেখাইতে পারবো যে এই প্রবলেম, হ্যাঁ, একই সাথে হইতেছে রেঞ্জ মানে চেইন আপডেট, চেইন কোয়েরি, সাবট্রি আপডেট আবার সাবট্রি কোয়েরি সবই আছে আর কি, এরকম টাইপের প্রবলেম থাকে। সেইগুলা করার জন্য কিন্তু এই পার্টিকুলার ধরনের হেভি লাইট ডিকম্পোজিশন থাকা ছাড়া করা খুবই টাফ। এই হেভি লাইট ডিকম্পোজিশনটা আমাদেরকে একই সাথে সাবট্রি কোয়েরি, সাবট্রি আপডেট, চেইন কোয়েরি, চেইন আপডেট সবই কি করতে অ্যালাউ করতেছে, কারণ দুইটা প্রপার্টি সে একসাথে মেনটেন করছে, এবং এটি কারণে এটা সবচেয়ে মানে আর কি বিউটিফুল। এই ইমপ্লিমেন্টেশনটা আসলে আমি দেখছিলাম 2019 সালের শুরুর দিকে মনে হয়, কোড ফোর্সেস একটা ব্লগ লিখছিল একজন, আমার ঠিক খেয়াল নাই, কেউ একজন লিখছিল। আহ ওই ব্লগটার মধ্যে সে প্রথম এই টেকনিকটার কথা বলছিল, এরপরে দেখলাম যে সিপি অ্যালগোরিদমসও মনে হয় এই ব্যাপারটা নিয়ে বলছে। মানে শুধু সাবট্রি সাইজ ধরে করাটা না, তুমি যে ইমপ্লিমেন্টেশনটা এভাবে করে করতেছো এটা কিন্তু একটা বিশাল টেকনিক এখানে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটার ব্যাপারে, এনিথিং? মুরাদ মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি।
আচ্ছা, অন্য কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো আর কি, মানে এই জিনিসটা নিয়ে। তোমরা তোমরা যারা হইতেছে আগে থেকে হেভি লাইট ডিকম্পোজিশন করো, অনেকেই তো মনে হয় আগে আগে থেকেই করো, চয়নের মনে আমি দেখছি, শান্তকে মনে করতে দেখছি, বা অনেক করছো কিনা আমার ঠিক খেয়াল নাই। যাই হোক, তোমরা কিভাবে করতা? তোমরা কি এই টাইপের ফর্ম এইটা ইউজ করতা নাকি অন্য কিছু ছিল? ভাই এটা ইউজ করতাম। আচ্ছা, ঠিক আছে, গ্রেট। সো আচ্ছা, এটার একটা জিনিস বলে রাখি যে মানে আবারও একটু ক্লিয়ার করে বলি যে ধরো ট্রি এর যে কোনো প্রবলেম যখন করতে যাবা, একটা পার্টিকুলার জিনিস আর কি মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে ধরো তোমার কাছে অনেক রকমের জিনিস মানে ইউজফুল জিনিস থাকতেই পারে আর কি। যেমন মানে আমি আমি একটু প্রবলেম সলভিং এর সেন্সে বলতেছি যে মানে প্রথমে চিন্তা করাটা বেটার যে তোমার হাতে আসলে কি কি টুলস আছে। আমার হাতে মানে আমার মাথায় যেটা কাজ করে যে আমার হাতে নরমালি টুলস আছে অবভিয়াসলি হচ্ছে স্পার্স টেবিল প্লাস এলসিএ। স্পার্স টেবিল প্লাস এলসি এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ অবভিয়াসলি যে আচ্ছা, এখানে আগে একটা জিনিস বলে রাখি যে এই প্রবলেমটার তুমি কমপ্লেক্সিটি দেখো, যে তোমাকে যদি একটা পাথের আমি যদি বলি যে একটা পাথের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামটা খুঁজে বাইর করো, তোমার কমপ্লেক্সিটি কিন্তু দাঁড়াইতেছে লগ স্কোয়ার এন, কারণ লগ এনটা চেইন এবং সাথে হইতেছে আবার লগ এন পরিমাণ তোমার এক্সট্রা যাচ্ছে হচ্ছে সেগমেন্টরি বা যে ডাটা স্ট্রাকচার ইউজ করো আর কি সেটার জন্য। তুমি যদি স্পার্স টেবিল এখানে ইউজ করতে পারতা তাহলে কিন্তু তোমার আসলে জাম্প গুলা করতেই লগ এনটা জাম্প করা লাগতো, কিন্তু পার জাম্পের জন্য তোমার যে ইয়াটা তোমার যেহেতু হইতেছে তুমি যেহেতু ভ্যালু গুলো স্টোর করে করে যাইতা প্রতিটা চাইল্ডে থাকা অবস্থা, প্রতিটা নোডের জন্য যেহেতু তুমি ভ্যালু স্টোর করে রাখছো যে 2 to the power 0 তোমার প্যারেন্ট পর্যন্ত আমার এই পাথের কস্ট কত বা ভ্যালু কত, 2 to the power 1 তোমার পাথের কস্ট কত, তুমি কিন্তু ওই ভ্যালু গুলা পাইতা অর্ডার 1 এ আর কি। তো এই কারণে হচ্ছে স্পার্স টেবিল ইউজ করলে অর্ডার লগ এনে জিনিসপাতিগুলো করা যায়। তো এটা অনেক সময় খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়। 10 to the power 6 সাইজের ট্রি দিলে আমি কোড শেফে আর কি খাইস্টায় প্রবলেম থাকে না কিছু, ওই জায়গাগুলো তো অনেক সময় আমার হচ্ছে দেখা গেছে যে হেভি লাইট ডিকম্পোজিশন দিয়ে পাস করাইতে পারিনি আর কি। আর সেগমেন্টরিতে এমনি তো একটু স্লো রিকার্সিভ না, ইটারেটিভ দিয়ে আবার অনেক সময় পাস করে ইটারেটিভ সেগমেন্টরি দিয়ে। তো এই কারণে নরমালি যদি হচ্ছে মার্জ করার প্রপার্টি থাকে কোন একটা পার্টিকুলার প্রবলেমে, মার্জ করার প্রপার্টি ইন সেন্স যে ধরো লাইক হচ্ছে ওই যে আর কি স্পার্স টেবিলে আমাদের যেটা মেইন বৈশিষ্ট্য আর কি যে তোমার হচ্ছে তুমি এই নোট মানে দুইটা আলাদা সেগমেন্ট বলো বা দুইটা আলাদা ডিসজয়েন্ট সেগমেন্ট, এই দুইটা সেগমেন্টকে তুমি জোড়া লাগাই ফেলতে পারতেছো, মিন করে ম্যাক্স করে যেটা করে হোক প্লাস করে, এই জিনিস পাইগুলো তুমি স্পার্স টেবিলে করতে পারতেছো আর কি, মানে করাটা জরুরি বা এটা, এবং এটা ইউজ করে তুমি হচ্ছে ধরো যে হচ্ছে কি বলে মেইনলি এটাই আর কি যে হ্যাঁ মানে মার্চ করার প্রপার্টিটা, এবং সাথে কোনো আপডেট নাই, সেটা যদি হয় মোটামুটি তুমি শিওর থাকো যে তোমার ইউ শুড ইউজ স্পার্স টেবিল উইথ এলসিএ। আর যদি হচ্ছে যে না তোমার আপডেট সাপোর্ট করা লাগতেছে তাহলে আসলে স্পার্স টেবিল দিয়ে কোনো ওয়েই নাই, সেক্ষেত্রে তো তোমাকে হেভি লাইট ডিকম্পোজিশন আসতেই হবে। এবং পার্টিকুলারলি যদি সেটার সাথে আবার সাবট্রি অপারেশন থাকে তাইলে হেভি লাইট ডিকম্পোজিশনটা এই টাইপেরই করতে হবে, মানে অন্য টাইপের হেভি লাইট ডিকম্পোজিশন যেগুলো আছে সেগুলো দিয়ে করা যাবে না, এবং এইটা ইউজ করা অলওয়েজই গুড। আর হচ্ছে যদি তোমার এরকম হয় মাঝে মধ্যে কিছু প্রবলেম আমি পাইছি যেখানে হচ্ছে হেভি লাইট ডিকম্পোজিশন করে বাকি পার্টটাই অন্য ডাটা স্ট্রাকচার ইউজ করা লাগে, যেমন স্কোয়ার রুট ডিকম্পোজিশন ইউজ করা লাগছে আমার যুদ্ধে মনে পড়ে, প্রতিটা চেইনের ইন্টারনালি স্কোয়ার রুট ডিকম্পোজিশন করা সম্ভবত ফ্রিকোয়েন্সি রিলেটেড কোন একটা প্রবলেমই আর কি, মানে স্কোয়ার রুট ডিকম্পোজিশন করা লাগে ইন্টারনালি চেইনের ভিতরে, তারপরে আবার হচ্ছে প্রবাবলি চেইন গুলার রেজাল্ট গুলাকে আবার মার্চ করা লাগে, ওটা একটা প্রপার্টি ছিল, নাইলে চেইন গুলাকে মার্চ করা যাইতো না, সবারই যদি হিউজ হিউজ এরে হয় তাহলে তো পারতাম না, বাট ওখানে কিছু একটা প্রপার্টি ছিল আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। সো হেভি লাইট ডিকম্পোজিশনের সাথে তুমি আসলে অন্য ডাটা স্ট্রাকচারকেও ইজিলি আর কি কানেক্ট করতে পারবা, সো এবং যত কোয়েরি প্রয়োজন অনুসারে তুমি আর কি সলভ করার জন্য এটা হেল্পফুল। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইয়ার ব্যাপারটা একটু বলে রাখি, তোমরা সেন্ট্রয়েড ডিকম্পোজিশন হয়তো অনেকেই করছো, বা যদি না পড়ে থাকো সেক্ষেত্রে সেন্ট্রয়েড ডিকম্পোজিশন একটা ইউজফুল টুল অনেক ক্ষেত্রেই। সেন্ট্রয়েডটা আসলে মোটামুটি বেসিক্যালি কাজে লাগে সিমিলার টাইপেরই প্রবলেম অনেকটা, মানে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট প্রবাবলি সেন্ট্রয়েডটি আসলে অল প্রবলেম ইজ সলভেবল, মানে হেভি লাইট মানে পাথ কোয়েরির অনেক প্রবলেমও সেন্ট্রয়েড ডিকম্পোজিশন দিয়ে করা যায়, যদিও খুব পপুলার না, কারণ সেন্ট্রয়েড ডিকম্পোজিশনের কনসেপ্ট একটু গ্যাঞ্জাম আর কি, বাট আমি মোটামুটি দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে সেন্ট্রয়েড দিয়ে আর কি প্রবলেমকে ম্যাচ করানো যায়। সো সেন্ট্রয়েডের ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার যদি দেখো যে নিতান্তই দুইটা প্রবলেম মানে এই দুই টাইপের জিনিস দিয়ে আসলে প্রবলেমটা সলভেবল হচ্ছে না,
যেমন একটা খুব ফেমাস প্রবলেম আছে, প্রাইম ডিস্টেন্সের একটা প্রবলেম আর কি, সম্ভবত স্পজের নাকি কোর্সেফের কোন একটা জায়গার হবে। সো প্রাইম ডিস্টেন্সের একটা প্রবলেম, মানে তুমি প্রথমে হইতেছে ট্রাই করে দেখতে পারো অবভিয়াসলি যে হইতেছে এই দুইটার কোন একটা দিয়ে করা যায় কিনা, স্পাস্টিবিল দিয়ে বা সেগমেন্টরি দিয়ে, মানে হেভিলাইট ডিকম্পোজিশন দিয়ে, মানে পাথে ভেঙে সলভ করা যাচ্ছে কিনা। যদি না যায় তাইলে হইতেছে তোমার তখন সেন্ট্রয়েড দিয়ে চিন্তা করে দেখা উচিত আর কি। সেন্ট্রয়েডের কনসেপ্টটা আসলে একটু কম্পারেটিভলি আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই যে হইতেছে আসলে পুরা জিনিসটা কিভাবে মেনটেন হয়। এবং ট্রি এর উপর অনেক রকম পাথের ডিপি আছে, যে ডিপি গুলাতে আর কি সেন্ট্রয়েড মাঝে মাঝে খুব ভালো কাজে লাগে। মানে তোমার হইতেছে এই এই পার্টিকুলার নোডের ভ্যালু গুলা রেখে তারপর আবার তার চাইল্ডের ভ্যালু গুলা বাদ দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, এই সুন্দর ব্যাপারগুলো অনেক ভালোভাবে করা যায় অনেক সময়। তো ওই সেন্সে সেন্ট্রয়েডটা ইউজফুল। এই তিনটা ডাটা স্ট্রাকচার যদি মোটামুটি জানা থাকে, খুব একটা আমি দেখি না স্ট্রাগল করা লাগে। স্ট্রাগলটা নর্মালি যেটা করা লাগে সেটা মানে ট্রি এর প্রবলেম মোটামুটি প্রায় সবগুলো সলভ করা যায়। স্ট্রাগলটা যেখানে করা লাগে সেটা হইতেছে এই ভিতরের ডাটা স্ট্রাকচারটা নিয়ে মাঝে মাঝে আর কি। যে ওই যে বললাম না সেগমেন্টরি বদলে তোমার এখানে মাঝে মাঝে ট্রিপ ইউজ করা লাগতে পারে। স্পজেরই মানে কিছু খুব খাইস্টা প্রবলেম আছে, ওই যে স্পজ কিউ ট্রি সিরিজের এমন কিছু প্রবলেম আছে যেখানে হচ্ছে দেখবা যে এরকম ভাবে হইতেছে একটা চাইল্ড কে রেডি দিতেছে বা ইয়া করতেছে। সো যখনই এই পার্টিকুলার অপারেশনটা সাপোর্ট করা লাগে যে হচ্ছে যে একটা পার্টিকুলার নোড আর আরেকটা নোডের মধ্যে তুমি কানেকশনটা পুরো এজটা পুরো কেটে দিবা বা কেটে দিয়ে অন্য একটা জায়গায় জোড়া লাগাবা, হ্যাঁ। সো হেভি লাইট ডিকম্পোজিশন উইথ ট্রিপ ইজ এ সলিউশন দেওয়ার মানে মানে দেয়ার, এটা একটা সলিউশন আমরা ইউজ করি। বাট আরেকটা বেটার ডাটা স্ট্রাকচার আসলে আসছে, সেটা হচ্ছে কাইন্ড অফ ট্রিপের ভিতরে ইন্টারনালি মডিফাই করে ট্রি কে ইউজ করছে, সেটা হচ্ছে লিঙ্কার ট্রি। তোমরা হয়তো আমি নিজে আসলে লিঙ্কার ট্রি ভালো পারি না একেবারে, মানে আমার একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা আমি জায়গা মতো মডিফাই করতে জানি, সেটা আমি মডিফাই করে বসাই দিই। সো সিমিলার লজিক আর কি, যে ওইটা আসলে লিঙ্কার ট্রির একটা পেপারও আছে সুন্দর, ওটার মধ্যে মানে ভালোভাবে তারা এক্সপ্লেইন করছে যে হইতেছে একটা জায়গায় কাটলে কিভাবে করে হইতেছে মানে রোটেট করাই হইতেছে জিনিসটাকে ব্যালেন্সড রাখে আর কি। সো ওইটাও আর কি লাগে মাঝে মাঝে লিঙ্কার ট্রি প্রবলেম ইনফ্যাক্ট 2019-এর রিজিওনালে যে হইতেছে একটা আনসলভড প্রবলেম ছিল, এ নাম্বার প্রবলেমটা, যেটা আমরা কেউই আর কি ইউজ মানে ট্রাইও করে নাই মনে হয় আর কি। ওই প্রবলেমটা প্রবাবলি লিঙ্কার ট্রি প্রবলেম ছিল, মানে যদি আমরা জানি কেউ একদিনে সলভ করছে কিনা আই ডোন্ট নো, যাই হোক আর কি। সো আজকের টপিক মোটামুটি শেষ। এখন হচ্ছে একটা বিদায়ী ভাষণ, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটার উত্তর দিব। বিদায়ী ভাষণ বলতে আসলে তেমন কিছু বলার মতো নাই। আমার আসলে যেই স্টাইলে পড়ানোর ইচ্ছা ছিল বা যেভাবে করে তোমাদের প্রিপেয়ার করার ইচ্ছা ছিল সেটা আমি পারি নাই, এবং সেটা আসলে আমার নিজেরও কিছুটা অনেকখানি ফেইলিওর আছে এখানটায়, এবং করোনার ফেইলিওর তো আছেই। আমার আসলে পার্সোনাল ইচ্ছা ছিল হইতেছে যে তোমাদের এই বছরে হয়তো বেশ কিছু টিম অনলাইন অনসাইট কন্টেস্ট হবে, সেটা উপর বেসিস করে তোমাদের বেশ কয়েকবার রকম টিম সাফল করে ওই যে কিছুটা দেখবো আর কি, যে হইতেছে কিভাবে করে টিম ম্যাচিং গুলা সবচেয়ে পারফেক্ট হয় বা এরকম হয়। সো সেটা অ্যাকচুয়ালি পসিবল হয় না, এটা একটা ব্যাড লাক আমাদের জন্য, এবং উই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে কবে আবার একটা অনসাইট কন্টেস্ট করা পসিবল হবে। নেক্সট রিজিওনাল আদৌ বাপসের কিছু কথাবার্তা হয়েছে রিসেন্টলি যে নেক্সট ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো একটা ট্রাই নিতে পারে, বাট সেটাও আর কি দেশের অবস্থার উপর ডিপেন্ড করে অনেক কিছু, মানে বলা এখনো টাফ আর কি আদৌ রিজিওনাল হবে কিনা। বাট ন্যাশনাল কন্টেস্ট হওয়ার মানে অন্য কোনো ন্যাশনাল কন্টেস্ট পাওয়াটা খুবই আনলাইকলি বিফোর রিজিওনাল, কারণ কোনো ইউনিভার্সিটি আসলে ওই রিস্ক নিতে যাবে না। রিজিওনালটা হয়তো করবে খুব স্পেশাল সেটিং দিয়ে, বাট অনসাইট পাওয়ার চান্স খুবই কম। এটা এক নাম্বার কথা। আর সেকেন্ড ইস্যু হইতেছে যে তোমরা নিজেরা হয়তো মানে আমি আসলে পার্সোনালি তোমাদেরকে অনেক পুশ করার ট্রাই করি একটা জিনিসের দিক দিয়ে, যে হইতেছে তোমরা যদি কোড ফোর্সেস এর রেটিংটা একটু ভালো করতে পারো আর কি। কোড ফোর্সেস এর রেটিংটা নিয়ে আমি আসলে সবসময় বলতাম, কারণ হচ্ছে আমি পার্সোনালি মনে করি যে কোড ফোর্সেস এ একটু ভালো রেটিং হোল্ডার সে তার ইমপ্লিমেন্টেশন স্কিলটা বেটার, এটা অ্যাকচুয়ালি ট্রু আর কি। মানে আমি বলবো না যে সে আইডিয়া ভালো জেনারেট করতে পারে, বাট সে ভালো ইমপ্লিমেন্ট করতে পারে, এবং মানে কম্পিটিটিভ কন্টেস্ট গুলাতে ভালো ইমপ্লিমেন্ট করতে পারাটা খুব নেসেসারি। এবং মানে কোড ফোর্সেস এর ধরো যে হইতেছে তুমি আমরা অনেকেই আছি যে অনেক ভালো আইডিয়া বাই করতে পারি,
কিন্তু ইন টাইম হইতেছে ইমপ্লিমেন্ট করে শেষ করতে পারি না। ইনফ্যাক্ট এই জিনিস আমার নিজেরই অনেকবার হয়েছে কোড ফোর্সেসে, যে হচ্ছে 15 মিনিট বাকি থাকতে হইতেছে একটা প্রবলেমের আইডিয়া পাইছি, ইমপ্লিমেন্ট করে শেষ করতে পারি নাই। তো এই টাইপের জিনিসপত্রগুলো আর কি, ইমপ্লিমেন্টেশনটা যাদের খুবই ফাস্ট এবং যাদের হচ্ছে কোডটাও মোটামুটি নির্ভুল হয়, তাদের জন্য এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আর কি। এবং এটা অ্যাচিভ করতে প্রচুর কোড করা লাগে, এটা কিন্তু এমনি এমনি আসে না আর কি কারো। তো তুমি দেখবা যে যার ইমপ্লিমেন্টেশন স্কিল যত সুন্দর, যার কোডিং স্টাইল যত সুন্দর, মানে কোডগুলো যত বেশি অর্গানাইজড, সে তত বেশি প্রবলেম সলভ করছে আর কি। প্রবলেম সলভ করতে 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 বা অন্যদের কোড দেখতে দেখতে এই জিনিসটা চলে আসে যে কোন জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করলে ভালো হয়। যেমন ইনফ্যাক্ট এই যে আজকে হেভি লাইট ডিকম্পোজিশনের কোডটা যে তুমি দেখলা, এই কোডটা যখন এরকম ছিল না, ওই যে বললাম না প্রতিটা চেইনের জন্য আলাদা আলাদা সেগমেন্টই রাখতাম আমরা এক সময়, তখন কোডটা অনেক বেশি এরর প্রোন ছিল, কোডটা অনেক জঘন্য ছিল আর কি, মেনটেন করাটা অনেক ঝামেলা ছিল। তুমি স্পজের কিউট্রি তো অনেকগুলো ভার্সন আছে, তুমি হইতেছে কিউট্রি 5 বা কিউট্রি 9 যে কোনো দুইটা একটার হইতেছে অনলাইনে অ্যাভেলেবল সলিউশন দেখো, যেখানে হইতেছে পুরানো স্টাইলে কোড করা আছে আর কি। কোডগুলা খুবই জঘন্য, খুবই বাজে আর কি, ওগুলা মানে পুরান হেভি লাইট ডিকম্পোজিশন ইউজ করে করা। সো ইমপ্লিমেন্টেশন করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট, মানে ভালোভাবে করতে পারাটা, এবং এটার জন্য কোডিং করা মানে কোড করা ছাড়া আর কি আর কোনো বেটার সলিউশন নাই আর কি। সো স্টিল মানে আমি তো হয়তো ছেড়ে দিতেছি, হয়তো ভবিষ্যতে অন্য কেউ আসবে, হোপফুলি। শোভন ভাইয়ের সাথে মাঝখানে কথা হয়েছিল, হি উইল ট্রাই টু ম্যানেজ সামওয়ান এলস। যেটা ট্রাই কইরো যে অনেক অনেক টপিক আসলে তোমাকে ট্রেনার পড়াইতেই পারবে, বাট ট্রেনার অ্যাকচুয়ালি তোমার নিজস্ব কোডিং স্কিলটা ইমপ্রুভ করতে পারবে না, এবং এটা করার জন্য তোমাকে নিজেকে কোড করতে হবে আর কি। সো লং টাইপের যেগুলো হয় এগুলো আসলে বেশ ভালো এটার জন্য। লং এ অনেক সময় অনেক বড় বড় ইমপ্লিমেন্টেশনের প্রবলেম থাকে, আর ডাটা স্ট্রাকচার লং হলে তো অবশ্যই থাকে বড় বড় ইমপ্লিমেন্টেশনের প্রবলেম। সো ওইগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে করে ইমপ্লিমেন্টেশন স্কিলটা ইমপ্রুভ করার ট্রাই করো। সো কেন এটা করবা? দুইটা কারণে। অবভিয়াসলি সবারই হইতেছে রিজিওনালে ভালো করার একটা ইচ্ছা আছে, এটা ডেফিনেটলি রিজিওনালে ভালো টিম পাওয়া, এবং অবভিয়াসলি আমি আমি প্রিটি শিওর যে নেক্সট বারও যখন টিম সিলেকশন হবে, যেহেতু আমরা অনসাইট কন্টেস্ট গুলা থেকে ভালো পরিমাণে কোনো ফিডব্যাক নিতে পারি নাই, অনসাইট কন্টেস্ট হয় নাই, ডেফিনেটলি আমাদের নিজস্ব যে লং গুলা হয়েছে সেইগুলাতে তোমরা কি পরিমাণে আপসলভ করছো সেই ভ্যালু, সেই ইয়াগুলা, বা কন্টেস্ট টাইমে কি পরিমাণে সলভ করছো সেইটা, এবং তোমাদের কোড ফোর্সেস রেটিং, এই দুইটা প্যারামিটার ছাড়া কিন্তু আমাদের আসলে দেখার মতো আর কিছু থাকবে না আর কি। বা হয়তো মানে শোভন ভাইও যদি নিজেও ডিসাইড করেন, বা অন্য যে ট্রেনার থাকেন তিনিও যদি ডিসাইড করেন, আমি নিজেও হয়তো কিছুটা ইনভলভ থাকতে পারি প্রসেসে, যেহেতু আমি তোমাদেরকে অনেকখানি দেখছি। সো হয়তো তোমাদের কোড ফোর্সেস রেটিংটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আর কি। সো ট্রাই কইরো কোড ফোর্সেসটা রেগুলার করার, এবং সাথে সাথে আমি মানে সাজেস্ট করি যাদের ইমপ্লিমেন্টেশন স্কিল নিয়ে একটু ইয়ে আছে, তারা কোডশেফ লংটাও কইরো। কোডশেফ লং এ খুবই জঘন্য খাইস্টা কিছু প্রবলেম থাকে, এবং আমি পার্সোনালি মনে করি আমার ইমপ্লিমেন্টেশন স্কিল খুবই হাইলি ডেভেলপ হয়েছিল কোডশেফ লং করতে করতে। বিশাল বিশাল কোড, কোডের ম্যানেজেবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট হয় তখন। ধরো তুমি, আমি মনে কোডশেফে 500 লাইনের উপর বড় কোড করে এসি করছি, বারবার সাবমিট দিয়ে আমার কোডশেফের এই জিনিসপাতিগুলো খুবই মজা লাগতো, বারবার সাবমিট দিতাম, একটু করে টিএলই চেঞ্জ হইতো, ইয়া চেঞ্জ হইতো, হোয়াটএভার। ওরা তো খুবই মানে স্ট্রিক্ট মানে টাইম লিমিট সেট করে রাখে। সো ওইখানে কোড করতে 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 মানে কোডকে রিঅর্গানাইজ করা বা এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে অনেক ভালো শিখছিলাম আর কি, যেটা অ্যাকচুয়ালি মানে ইনডিরেক্টলি কোড ফোর্সেসে ইমপ্রুভ করতে হেল্প করছে, কারণ ওভারঅল কোডিং স্কিলটাই বেটার হয়েছিল। সো এটা একটা সাজেশন। সেকেন্ড সাজেশন হইতেছে এখানে স্পেসিফিক্যালি যারা 45 বা 46 এর আসো, 44 এরও একজন দুইজন আছে, যারাই আছে, ট্রাই টু বিল্ড আপ ইউর পাইপলাইন আর কি। মানে ধরো যে ইউতে তোমাদের যারা জুনিয়র আছে, আমি জানি না তোমাদের সিনিয়র জুনিয়র বন্ডিংটা কতটা স্ট্রং, বাট ইটস গুড টু হ্যাভ এ স্ট্রং বন্ডিং। তোমরা তো অনেকদিন ধরে হলে থাকছো। শোভন ভাইয়ের সাথে আমি যখনই কথা হয় আমি এটা বলি যে ধরো এক্সটার্নাল একজন ট্রেনার দিয়ে আসলে তোমরা মানে অ্যাজ জেইউ ইজ এ গ্রেট লিগেসি, তোমাদের যেহেতু খুব ভালোই আছে, তোমরা যদি তোমাদের জুনিয়রদেরকে একটু আগাই দিয়ে যাইতে পারো, যে সাপোর্টটা হয়তো তোমরা পাও নাই। হ্যাঁ, আমি পার্টিকুলারলি জানি আর কি যে 44, 45, 46 এই ব্যাচগুলো আসলে ওভাবে করে সিনিয়রদের সাপোর্টটা পায় নাই, হয়তো বা যদ্দূর পাইলে হয়তো তোমরা অনেকখানি আগাই থাকতে পারতো তোমাদের জুনিয়র ইয়ার্সে, বাট সেই সাপোর্টটা তোমরা তোমাদের জুনিয়রদেরকে একটু দেওয়ার ট্রাই করো। সো 48, 49 যারা আসছে তাদেরকে একটু ট্রাই করো আগাই দিতে। আমি পার্টিকুলারলি এই কারণেই শোভন ভাইকে ক্যাম্পটার ব্যাপারে একটু ফোর্স করছিলাম যে উনি যাতে ক্যাম্পটা নেয়। আমি বলছিলাম যে আমি থাকতে থাকতে যদি জিনিসটা হইতো ভালো হইতো,
বাট সেটা হয় নাই ফর সাম রিজন, সেটা আসলে দুঃখজনক। বাট হোপফুলি নেক্সট মাসগুলোতে হবে। তো তো নিজেদের একটু প্যারা হইলো, ট্রাই করো যে, আমি আমার সাজেশন আর কি, যে 48-49 এই ব্যাচ গুলাকে একটু ইন্সপায়ার করো বা ওদেরকে একটু আগাই দাও, যাতে একটা হেড স্টার্ট পাওয়া যায়। এরপরে যদি কেউ করতে আগ্রহী না হয়, এরপরে যদি মানে ধরো যে আমার লজিকটা হইতেছে অনেকটা এরকম যে আমি তোমাকে ডিফ টু এ ডিফ টু বি সলভ করাটা শিখাইতে পারবো না, এটা তুমি নিজে নিজেই শিখতে হবে। তোমাকে নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে শিখতে হবে। বাট আমি তোমাকে ইন্সপায়ার করতে পারি ডেফিনেটলি, বাট আমি তোমাকে শিখাইতে পারবো না। বাট আমি তোমাকে ডিফ টু সি ডিফ টু ডি সলভ করা শিখাইতে পারি, কারণ ওগুলার জন্য তোমাকে গ্রিডি অ্যালগোরিদম জানতে হবে, সর্টিং জানতে হবে, গ্রাফের কিছু বেসিক জানতে হবে, ইজি ডিপি জানতে হবে। সো আমি কিন্তু তোমাকে চাইলে ডিফ টু সি ডিফ টু ডি টা সলভ করাটা শিখাইতে পারি। আবার আমি তোমাকে এর চেয়ে উপর উঠতে শিখাইতে পারবো না, ডিফ টু ই, ডিভ1, সিডি, এগুলা কিন্তু আবার কেউ কাউকে শিখাইতে পারে না, এগুলো আবার নিজেকে সলভ করে করে শিখতে হয়। সো আমার সাজেশনটা হচ্ছে, ধরো যারা অলরেডি একটু ডিফ টু এ ডিফ টু বি মোটামুটি করতে পারে 48-49 এর, তোমরাও একটু দেখো তোমাদের জুনিয়রদের মধ্যে কারা প্রসপেক্টিভ, ওদেরকে একটু হালকা বেসিক অ্যালগোরিদম গুলো যদি একটু শিখাই দিতে পারো, এবারে ক্যাম্পটাই হইতে পারে সেটার একটা ভালো মিডিয়াম। যদি বেসিক অ্যালগোরিদম গুলো শিখাই দিতে পারো, কেউ কেউ আছে দেখবা যে এই যে বেসিক কিছু জিনিসপত্র শিখে ফেললো, সেটার থেকেই হইতেছে অনেক ইন্সপায়ার্ড হয়ে যাবে আর কি। এবং ইন্সপায়ার্ড হয়ে গিয়ে দেখবা যে তোমরাই হয়তো ভবিষ্যতে জেইউর একটা ভালো পুল পেয়ে যাইতেছো, আবার যে পুলটা তোমরা যে কারণে সাফার করা লাগছে। এটা এক নাম্বার, মানে এটা এক নাম্বার ইয়া, যে জুনিয়রদেরকে ইন্সপায়ার করার জন্য। আবার জুনিয়রদেরকে আরেকভাবে ইন্সপায়ার করতে পারো, ধরো লাইক হইতেছে যদি বাই এনি চান্স তোমাদের একটা টিম যদি কোনোভাবে ওয়ার্ল্ড ফাইনালসে চলে যাইতে পারে, আই পার্সোনালি থিঙ্ক যে জেইউর সেই ক্যাপাবিলিটি আছে, একবার অনেস্টলি বলতেছি সেটা। মানে রাইট নাও যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আমাকে দেখতে বলো, যে খুব ভালো কন্টেস্ট্যান্টের পুল কিন্তু বুয়েট, ডিইউ, সাস্ট্রো আমি আসলে বলবো না, সাস্টের এখন আর ওভাবে করে পুল নাই, সাস্টের কারেন্ট পুলটা আসলে অত ভালো না, ভালো বাট ভবিষ্যতের পুলটা ভালো না অতটা, মানে রাইট নাও যেটা আছে হয়তো ভালো, বাট ভবিষ্যৎটা অতটা ভালো না। বাট জেইউর ওইরকম ক্যাপাবিলিটি আসলে অনেস্টলি আছে। তোমাদের একটাই সমস্যা, আমি বলবো যে তোমাদের মানে মানে এই সমস্যাটা হয়তো থাকতো না যে আমরা হইতেছে প্রপারলি টিম গুলা তোমাদের বানাইতে পারি নাই, এটা একটা সমস্যা। আর সেকেন্ড সমস্যা যেটা, সেটা হইতেছে তোমাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে নলেজে অনেকখানি গ্যাপ আছে, তোমরা অনেক কিছু ভালো পারতা, নলেজের গ্যাপ ছিল। নলেজের গ্যাপটা আমি ট্রাই করছি কিছুটা কভার আপ করার, বাট অবভিয়াসলি আমি ভালোভাবে পারি নাই। যেমন গ্রাফের অনেক কিছু আমি কভার আপ করতে পারি নাই, ডিপি কিছুটা কভার আপ করার ট্রাই করছি, বাট হয়তো তাও কমপ্লিট হয় নাই। ডাটা স্ট্রাকচার মোটামুটি কভার আপ করার ট্রাই করছি, কতদূর পারছি আই ডোন্ট নো। নাম্বার থিওরি নিয়ে আমি আসলে খুব বেশি লেকচার দিতে পারি নাই। জিওমেট্রিটা কাইন্ড অফ খুব হুড়াহুড়ি করে কভার করছি, জিওমেট্রিটা আসলে আরো ভালো টাইম নিয়ে কভার করতে পারলে ভালো হইতো। গেম থিওরিটা কভার করার ট্রাই করছি, আশা করি গেম থিওরি তোমাদের যা পড়াইছি এর বাইরে কিছু কোনোদিন লাগবে না। আর হচ্ছে গেম থিওরি কন্টেস্টটা কিন্তু তোমরা ভালো করে করো নাই, সেকেন্ড কন্টেস্টটা ওইটা করে ফেলো আর কি, পরে দিয়ে যদি দেখো যে হইতেছে গেম থিওরির একটা হার্ড প্রবলেম রিজিওনালে এসে গেছে যেটা অন্যরা কেউ পারে নাই, বাট তোমরা হয়তো পারার পসিবিলিটি ছিল, সো এই জিনিসপাতি গুলো আর কি করে ফেলো, ওই পার্টিকুলার কন্টেস্টটা কইরো, তো এটা হেল্প করতে পারে। সো অ্যাপারেন্টলি এইটাই, যে নিজেদের কোড ফোর্সেস রেটিংটা বাড়াও, জুনিয়রদের একটু হেল্প করো, আর হচ্ছে প্রবাবলি হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের শেষের দিকে যারা আছো তাদের একটা কমন ইয়া থাকতে পারে অনেক ক্ষেত্রেই, যে হইতেছে ফিউচার নিয়ে বা ক্যারিয়ার নিয়ে হইতেছে অনেকে অনেক কনসার্ন হয়ে পড়ে। সো অনেকে এই সময়টা খুবই অনেক সময় ফ্রাস্ট্রেটিং হয় আর কি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি যে সিনিয়র ইয়ারে এসে কন্টেস্ট করাটা অনেক সময় খুবই ফ্রাস্ট্রেটিং হয়। এগুলো জাস্ট মানে ফ্রাস্ট্রেটিং হয় এই কারণে যে হচ্ছে ধরো অনেকগুলা কারণে ফ্রাস্ট্রেটিং হয়। ধরো হচ্ছে যে লাইক ফ্রেন্ডরা বের হয়ে জব টপ করতেছে অনেক ক্ষেত্রে, বা হচ্ছে ধরো অনেক ক্ষেত্রে নিজের একাডেমিক ফিউচার নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমি কি বাইরে পড়তে যাব নাকি হইতেছে বের হয়ে জবের ট্রাই করব। এইসব জিনিসপত্র নিয়ে অনেক সময় অনেক কনফিউশন থাকে, অনেক ফ্রাস্ট্রেশন থাকে যে হচ্ছে কন্টেস্ট করে কি লাভটা হইতেছে, বা এগুলা তো আসলে তেমন ইয়া না। সো আমার পার্সোনাল অপিনিয়ন যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে যেহেতু একদিন ধরে কন্টেস্ট করে আসছো, হোয়াট এভার ইউর একাডেমিক রেজাল্ট ইজ বা হোয়াট এভার, আর 6টা মাস একটা বছরে কন্টেস্ট করে যাও, এটা দিস শুড নট হার্ম ইউ। আমার কথা হচ্ছে এটা, যেহেতু এতদিন ধরে করছো আর 6টা মাস এক বছর ধরে করলে তোমার হার্ম হওয়ার কথা না। একাডেমিক পারফরমেন্স যেরকমই ছিল সেটার থেকে খুব বেশি যে চেঞ্জ হয়ে যাবে র্যাডিক্যালি এমন না, এক নাম্বার কথা। বাট যদি স্টিল তুমি একাডেমিক সাইডে যাইতে চাও, ওরকম যদি টার্গেট থাকে, কন্টেস্টটা একেবারে ছেড়ে না দিয়ে
কন্টিনিউ করো, সাথে পারলে করো আর কি ওই একাডেমিকের ব্যাপারটা। এটা কারণটা হইতেছে এটা যে আফটার ইউ মানে তুমি যখন তোমার শেষ রিজিওনালটা দিয়ে ফেলছো, তারপরে তুমি আসলে অনেক কিছু করার সুযোগ পাবা, অনেক কিছু অনেকভাবে চিন্তা করার সুযোগ পাবা। একাডেমিয়াতে যাইতে চাইলে সেটার জন্য 1 বছর 2 বছর সময় নিতে পারবা। মানে জীবনে আসলে সময় অনেক আছে আর কি, সত্যি কথা বলতে গেলে। মানে ব্যাপারটা এমন যে মানে আমি নিজেই হইতেছে আমার 2018 রিজিওনাল দেওয়ার পর অনেক ভাইয়ের সাথে কথাবার্তা বলছিলাম যে ভাই আরেকটা বছর কি দিব নাকি ছেড়ে দিব, এরকম। তো ভাইরা সবাই বলছিল যে না, অলওয়েজই একটা বছর যদি তোমার হাতে মনে হয় যে সময় আছে, খুব বেশি হইতেছে না, তাইলে আবার আরেকবার দেওয়াটা বেটার। কারণ হইতেছে প্রথম কথা হচ্ছে এটা মানে ওয়ান টাইম এক্সপেরিয়েন্স, যে এই জিনিস তুমি ভবিষ্যতে কোনোদিন কাম ব্যাক করতে পারবা না। আর অলওয়েজই হইতেছে মনে হবে যে আমি তো হয়তো আরেকটু ভালো করতে পারতাম, আমি তো রিজিওনাল আরেকটা বেটার পারফরমেন্স করতে পারতাম, সেই জিনিসটা আফসোস অনেক সময় থেকে যায়। সো আইদার ওয়ে যদি সময় সুযোগ থাকে, নিজের বেস্ট এফোর্ট দিয়ে রিজিওনালটা দেওয়াই বেটার। এবং সেম গোস ফর কোড ফোর্সেস অলসো আর কি, যে কোড ফোর্সেসটা যতদিন করতেছো, অ্যাটলিস্ট যতদিন ছেড়ে দিলে হয়তো একটা সময় থাকতে পারে তুমি কমপ্লিটলি ছেড়ে দিছো, সেটা লাস্ট রিজিওনাল দেওয়ার পরে হইতে পারে। আমি নিজে যেমন এখন কমপ্লিটলি ছেড়ে দিছি, আমি করি না এখন আর। সো যখন তুমি লাস্ট রিজিওনাল দিয়ে ফেলবা বা একটা মাইন্ডসেট নিয়ে ফেলবা যে আমি ছেড়ে দিচ্ছি কমপ্লিট আর কন্টিনিউ করবোই না, তারপর থেকে ইটস ওকে। বাট আমার মতে যে কোন একটা রিজিওনাল দিয়ে ইউ এন্ড ইউর ক্যারিয়ার আর কি, এবং যতদিন সেটা শেষ না করতেছো ততদিন পর্যন্ত ইউ গিভ ইউর বেস্ট এফোর্টস, মানে একবার জান প্রাণ দিয়ে ট্রাই করো, অন্য যে কোনো কিছুর দিকে অত বেশি না তাকাইয়া। সো একবার এটা শেষ করে ফেলো, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলো, কম্পিটিটিভ প্রোগ্রামিং চ্যাপ্টারটা শেষ করে ফেলো। মানে শেষ করার পরে অন্য গোল, লাইফের অন্য গোল গুলা নিয়ে চিন্তা করো আর কি। বিকজ আদারওয়াইজ হয়তো দেখবা জীবনে অলওয়েজ একটা আফসোস থেকে যাবে যে আমি আমার সিনিয়র ইয়ারের শেষ দিকগুলাতে যথেষ্ট পরিমাণে এফোর্ট দেই নাই নিজেকে ইমপ্রুভ করার জন্য। সো বেসিক্যালি এইটাই। আর হোপফুলি সবাই অনেক ভালো ভালো পারফরমেন্স করবা। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো আর কি, এনিথিং। মানে ইট ডাজ নট নিড টু বি রিলেটেড টু কম্পিটিটিভ প্রোগ্রামিং, এনিথিং আর কি জিজ্ঞেস করতে পারো। জয়েন করবেন তো ভাই গুগলে? ও আচ্ছা, আমি হচ্ছে প্ল্যান হইতেছে অক্টোবরে যাওয়ার। ইনফ্যাক্ট ওই যে বলছিলাম মনে লাস্ট ক্লাসে, আমার হচ্ছে ভিসার জন্য হইতেছে বাংলাদেশে তো আয়ারল্যান্ডের এমবাসি নাই, ইন্ডিয়াতে পাঠানো লাগছে। তো আজকে একটা ডেট ছিল ওদের অ্যাপ্রুভালের, বাট দেখলাম যে আজকেও অ্যাপ্রুভ হয় নাই। সো প্রবাবলি আবার নেক্সট উইকের মঙ্গলবারের দিকে আবার একবার চোখ রাখতে হবে যে হইতেছে অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো ইচ্ছা হইতেছে অক্টোবরের মাঝামাঝি মিট করার আর কি, মানে অক্টোবরের 19 একটা জয়নিং ডেট আছে, সেটা মিট করার। যদি পারি ভিসা টিসা হয়ে যায়, মানে ভিসা হওয়া তো একটা ব্যাপার, আর হইতেছে জিনিসপাতি আবার পাসপোর্ট টাসপোর্ট গুলো ঢাকা পাঠাইতে এরা আরেক লঙ্কা কাণ্ড করে আর কি, মানে খুবই স্লো এখন পুরো প্রসেস। তো ওইটার উপর সবকিছু ডিপেন্ড করতেছে। জিনিসপাতি যদি নেক্সট মাসের 10 তারিখের দিকে পাওয়ার একটা চান্স থাকে, পাসপোর্ট হাতে পাওয়ার, তাইলে অক্টোবরের ওই 19-এ ট্রাই করবো জয়েন করার, নাইলে হচ্ছে নভেম্বরের শুরুতে, ওইটা আর কি। সো ওইটা আর কি একটু আনসার্টিন, বাট কাজকর্ম সব র্যাপ আপ করে ফেলতেছি আর কি। চাকরিও ছেড়ে দিব এই মাসেই, জাহাঙ্গীরনগরে এটাও র্যাপ আপ করে ফেললাম। বাট মানে ইট ডাজ নট মিন যে তোমরা যদি কখনো কোনো প্রবলেম ফেস করো বা কোনো কিছু ফেস করো, আমাকে অবশ্যই নক দিতে পারো, হ্যাঁ, পার্সোনাল লেভেলে, ইনবক্সে বা এনিথিং তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যদি কখনো কোনো প্রবলেম ফেস করো। সো আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প আর কি। আমি নিজে হেল্প করতে না পারলেও হয়তো রিসোর্স কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো, ওরকম যদি কখনো প্রয়োজন মনে করো, এই আর কি। ভাই আপনার হচ্ছে অনার্স আর মাস্টার শেষ করার পরে যে মানে যে কোশ্চেন জব টপ করছেন বা হচ্ছে গুগল ইন্টারভিউ দিবেন, এই সম্পর্কে কিভাবে কি করছেন? আচ্ছা ওকে, আমি হচ্ছে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, বাট মাস্টার্স অ্যাকচুয়ালি কমপ্লিট করি নাই আর কি। হ্যাঁ, মাস্টার্স খুবই হাস্যকর স্টোরি। আমরা তো হইতেছে গ্রাজুয়েট করছি এপ্রিল 28, 2019 আর কি। সো হচ্ছে এরপরে হচ্ছে ওই যে রিজিওনাল দেওয়ার জন্য 4-5 মাস এক্সট্রা ওয়েট করছি, মাস্টার্সে ঢুকছিলাম, বুয়েটের মাস্টার্সে। যেটা হইছে যে সেপ্টেম্বরে মনে হয় হচ্ছে আবরারের হত্যাকাণ্ড হইলো, তারপর তো সবকিছু এক দফা বন্ধ। তারপরে আবরারের হত্যাকাণ্ডের পরে আন্দোলন হইতেছে, যখন ফেব্রুয়ারির দিকে আবার সবকিছু খুললো, তারপর আসলো করোনা। সো বেসিক্যালি মাস্টার্স অ্যাকচুয়ালি ওই এক সেমিস্টারই, এই মাস্টার্স আর কিছু করা হয় নাই। আর ইন দা মিন টাইম তো হইতেছে মানে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার মাস্টার্স হয়ে যাওয়ার কথা, মানে মাস্টার্স হইতেছে 1.5 বছর লাগে আর কি, যদি ক্রেডিট সব ঠিকঠাক মতো নেই। তো 1.5 বছরের হিসাবে আমার মাস্টার্স হয়ে যাওয়ার কথা এই অক্টোবর বা নভেম্বরের দিকে 2020 সালে, বাট ওই হইছে বেসিক্যালি 1.5 সেমিস্টার। সো হচ্ছে আর মানে কন্টিনিউ করা হয় নাই আর কি এই ইয়ার পরে।
এখন আবার অনলাইনে কিছু কিছু হইতেছে, এই খুবই রিসেন্টলি শুরু হয়েছে এক মাস আগে, বাট প্রবাবলি আর কি কন্টিনিউ করবো না, মানে কন্টিনিউ ক্লাসও করতেছি না অ্যাকচুয়ালি। সো মাস্টার্সটা করি নাই, বিএসসি তো ওই যে গ্রাজুয়েট তো হইতেছে, যেটা করছি সেটাই। আর ইন্টারভিউর ব্যাপারে যদি বলো, আচ্ছা তোমাদের প্রথমে কিছু জিনিসপাতি বলে রাখি। প্রথমে ধরো এটা সাজেশন হিসেবে নিতে পারো আর কি। যারা হায়ার স্টাডিজে যাবা তাদের ব্যাপারে আসলে সেপারেটলি কিছু বলার নাই। হায়ার স্টাডিজে যদি যাইতে হয় তাহলে সিজিপিএ ম্যাটার্স, এটা তোমরা মোটামুটি সবাই জানো। সিজিপিএ এবং তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আর কি। হায়ার স্টাডিজে যদি যাওয়ার এক্সপ্লিসিটলি ইচ্ছা থাকে তাইলে হচ্ছে অবশ্যই একটা মোটামুটি ডিসেন্ট সিজিপিএ থাকা জরুরি। ডিসেন্টটা আবার ভ্যারি করে, ভার্সিটি র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে। তুমি যদি হায়ার র্যাঙ্কের ভার্সিটিতে যাইতে চাও তাইলে সিজিপিএ হেল্প করে। আর জিআরই স্কোর তো আছেই, জিআরই স্কোরটা মানে ইউএসএ বা কানাডা যাইতে গেলে হচ্ছে জিআরই স্কোরটা হাইলি ইম্পর্টেন্ট। বাট এখানেও একটা ফ্যাক্টর আছে, জিআরই স্কোরটা কিন্তু আবার এমন না আর কি যে ধরো তোমার সিজিপিএ হইতেছে ধরো 3.5, তুমি হচ্ছে জিআরই স্কোর করে বসে আছো 336, এটা আসলে হেল্প করে না। হ্যাঁ, মানে জিআরই স্কোরটাও হইতেছে আবার অ্যালাইন হইতে হয়। যার 3.5 সিজিপিএ তার জন্য 320 এর মতো জিআরই স্কোর ইজ গুড এনাফ। ইনফ্যাক্ট 315 বা 310 এর দিকে হইলেও খুব একটা ক্ষতি নাই। বাট ধরো যার 3.8 বা 3.9 এর উপর সিজিপিএ তার জন্য হয়তো বা যে 330 এর কাছাকাছি স্কোর হইলে এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ আছে। ওই রকম আর কি ব্যাপারটা। জিআরই স্কোরটা তোমার সিজিপিএ এর জন্য একটা কমপ্লিমেন্ট অফকোর্স। যাদের একটু বেশি বাজে সিজিপিএ, ধরো কারো যদি একেবারে 2.7 2.8 টাইপের সিজিপিএ হয়, সে যদি 320 এর রেঞ্জে জিআরই স্কোর করতে পারে, দেয়ার ইজ এ গুড চান্স যে সে হয়তো কিছুটা বেটার র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে পাবে তার সিজিপিএ তুলনায়। বাট খুব বেশি ভালো হয়ে আসলে লাভ নেই আর কি, কিছুটা হেল্প করে বাট খুবই আনা। আর যদি জবের সেন্সে বলো তাহলে বলবো যে দেশে জব পাওয়াটা কম্পিটিটিভ প্রোগ্রামারদের জন্য খুবই ইজি। এটা একেবারে মানে তোমরা বের হইলেই দেখতে পাবা যে তুমি যখন ইন্টারভিউতে যাবা যে কোনো দেশের যে কোনো জবে, তোমার হইতেছে দেখবা যে হইতেছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে কিনা জিজ্ঞেস করবে, এক নাম্বার কথা। আর সেকেন্ডলি হইতেছে অবভিয়াসলি সবাই তো হইতেছে পাইপলাইন ধরে যাওয়ার চেষ্টা করে। পাইপলাইন ধরে যাওয়ার চেষ্টা বলতে আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে যে তুমি দেখার চেষ্টা করবা তোমার সিনিয়র কোন কোন কোম্পানিতে আছে, তাদের মাধ্যমে রেফারাল পাওয়ার চেষ্টা করবা, দেশের কথা বলতেছি। সো ওই রকম সিনারিওতেও দেখবা যে মোস্ট অফ দ্য ইন্টারভিউতে প্রবলেম সলভিং টাইপের জিনিসপত্র জিজ্ঞেস করে, এবং প্রোগ্রামিং ক্যারিয়ার বা এইসব জিনিসপত্র এখানে অনেক হেল্প করে। দেশের ইন্টারভিউ অনেক সোজা, খুবই সোজা আসলে। আর দেশের বাইরের কথা যদি বলো, আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করি যে দুইভাবে জব অ্যাপ্লাই করা যায়। একটা জব অ্যাপ্লাই হইতেছে যেগুলা টেক জায়ান্ট আছে সেগুলাতে অ্যাপ্লাই করা, আর একটা হইতেছে একেবারে টেক জায়ান্ট না, হয়তো একটু কম্পারেটিভলি স্মলার, বাট সেগুলাতে অ্যাপ্লাই করা। লাইক হইতেছে ধরো সিঙ্গাপুরে অ্যাপ্লাই করা। সিঙ্গাপুরে মানে বেশ বড় একটা হাব হয়ে গেছে এখন টেকনোলজির, যেখানে হইতেছে বা গ্র্যাব, ওয়ার্কস অ্যাপ্লিকেশনস, শপি, বাইটড্যান্স হচ্ছে টিকটকের প্যারেন্ট কোম্পানি, এদের মতো বেশ ভালো ভালো কোম্পানি যারা খুব হাইলি পে করে, মানে হাই স্যালারি কোম্পানি আর কি, এরকম বেশ কিছু কোম্পানি কিন্তু এখন সিঙ্গাপুরে চলে আসছে। যদি তোমার নিজের মানে তুমি যদি প্রবলেম যদি কেউ করে যায় তাইলে হইতেছে ওইখানে একার হুবহু কমন পড়ে যায়। আর একটা তো মাথায় রেখো যে কোনো জাস্ট আ সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, যে কোনো ইন্টারভিউতেই নর্মালি আর কি প্রবলেমের ডিফিকাল্টি ইয়ার চাইতে অনেক ইজিয়ার হয়, কম্পিটিটিভ প্রোগ্রামের চাইতে অনেক ইজিয়ার হয়। তুমি লিড কোডের প্রবলেম দেখলেই বুঝবা আর কি। বাট এগুলা নিয়ে আসলে আমার অপিনিয়ন হচ্ছে রাইট নাও বদার করার দরকার নাই। তুমি আস্তে ধীরে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারটা আগে শেষ করো। তুমি কোনো আফসোস রাখো না যে আমি আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারে মনে হয় আমার বেস্টটা দিতে পারি নাই বিকজ আমি অন্যদিকে ফোকাস করছিলাম, এইটা নিয়ে কোনো আফসোস রাখো না। তুমি আগে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারটা শেষ করো, কারণ ওই আফসোসটা থাকলে হইতেছে মানে পরে দিয়ে হয়তো অনেক সময় অনেক রকম কাজ করবে আর কি। কারণ এটাতে তুমি কখনো ব্যাক করতে পারবা না, একবার এটা ছেড়ে চলে যাও। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্যারিয়ারটা শেষ করে দেন হইতেছে তুমি ডিসাইড করো যে তোমার লাইফে তুমি কি করতে চাও। মানে তুমি হইতেছে ইন্টারভিউর দিকে যাইতে পারো, তুমি হইতেছে একাডেমিয়ার সাইডে যেতে পারো, হায়ার সাইডে যেতে পারো, অনেক কিছু যেতে পারো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লাইন আছে। তোমাদের মানে জেইউরি অনেক সিনিয়র আছে
যারা হইতে অনেক ভালো ভালো জায়গায় আছে, তাদের থেকে তুমি হেল্প পাইতে পারবা এইসব ব্যাপারে। বাট সবকিছু একটা সময় আছে আর কি, ওইসব নিয়ে এখন বদার করার দরকার নাই। ইন্টারভিউ দেওয়ার যখন ইচ্ছা হবে বা ইয়া হবে, অনেক যে কারো থেকে পাবা আর কি। তো ওই ব্যাপারে আমিও যদি তখন হেল্প করার কোন মনে হয় যে আমি হেল্প করতে পারবো, আমাকেও নক দিতে পারবো, এনিওয়ান আর কি ওইটা। বাট আমার অপিনিয়ন হচ্ছে ধাপে ধাপে সবকিছু করো, এখন থেকে এইসব নিয়ে বদার করার প্রয়োজন নেই। আর ওই 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 রকম ইয়াতে আমার মনে হয় যে মানে মানে অনেস্টলি স্পিকিং ইন্টারভিউ এক্সপেরিয়েন্স আর কি প্রবলেম সলভিং অনেক হেল্প করে। যতগুলো কোম্পানিতেই তুমি ইন্টারভিউ দিবা, দেশে বলো বাইরে বলো, সব জায়গাতেই দেখবা যে হইতেছে মোরলেস অ্যালগরিদমিক প্রবলেম সলভিং এ তোমার কাজে লাগতেছে। ওইখানে তো কেউ জিজ্ঞেস করবে না তুমি স্প্রিং বুট ফ্রেমওয়ার্কটা পারো কিনা, ড্যাঙ্গো তুমি কদ্দুর কাজ করছো, বা রিয়েক্ট জেএস এ তুমি বস, এই জিনিসপত্রগুলো নিয়ে দেখবা যে কখনোই তোমাকে বদার করতেছে না, অ্যাটলিস্ট ফ্রেশার রোলে তো অবশ্যই না। সো এই কারণে ডেভেলপিং এর পিছনে যারা টাইম দাও, ডেভেলপিং ইজ এ গুড থিং টু গেট এ গুড পেইড জব ইন বাংলাদেশ। মানে তুমি যদি ফ্রেশার রোলে ঢুকতে না চাও আর কি, তুমি ফ্রেশার রোলে ঢুকেও কাজ শিখতে পারো। আমি যেমন যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়ছি, আমি কিছুই জানতাম না। হ্যাঁ, আমি প্রথম জবে আমি রাইট নাও যে জব কোম্পানিতে আছে, হয়তো অনেকেই জানো, আইপে বা প্রিয় যেটাই বলো, আমি হচ্ছে এখন স্প্রিং বুট বা রিয়েক্ট এই কাজগুলো বেশ ভালোই পারি। এগুলা শিখতে আসলে টাইম লাগে না, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এমন না যে এগুলা প্রথম যখন পর্যন্ত তুমি এগুলা নিয়ে কাজ করতেছো না ততদিন পর্যন্ত তোমার মনে হবে হইতেছে এগুলো তো অনেক কঠিন বা এরকম। ডেভেলপিং ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, যারা ডেভেলপিং পারে তারা না জানি কি পারে অনেক কিছু। বাট আসলে এগুলো এমন কিছু না, এগুলো কাম লাগা টাইপের কাজকর্ম। প্রবলেম সলভিং এর মজাটা তো অবশ্যই পাবা না এখানে, বাট হচ্ছে অবভিয়াসলি তুমি এগুলো শিখবা। হয়তো সিনিয়র ইয়ার যখন তুমি সিস্টেম ডিজাইন করবা তখন হয়তো এগুলাতে কিছু কিছু মজা আছে, বাট এগুলো এমন কোনো চ্যালেঞ্জিং কাজ না। তো এগুলো শিখার মতো সময় যথেষ্ট পাবা। তো যতদিন পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসো ততদিন পর্যন্ত এইটাতেই ফোকাস রাখো, অন্য কিছু নিয়ে বদার্ড হইও না, ওগুলা নিয়ে বদার করার মতো সময় জীবনে আসবে। সো আর কোনো কোয়েশ্চেন কারো? কেউ কিছু লিখছে মনে হয়, একটু দেখি। জবের জন্য সিপি বাইরে কিছু করছেন এমএল ওইটাই। এমএল নিয়ে নিজে কিছু পড়াশোনা করছি, কোর্সের মধ্যেও ছিল বুয়েটের কোর্সে, বাট এটা আসলে জবে কোনো কাজে লাগে নাই টিল নাও। হ্যাঁ, জব ইন্টারভিউ গুলো সবগুলাই, আমি যদি আমার গুগল ইন্টারভিউ নিয়ে বলি, এটা আসলে তুমি সবার থেকেই শুনলে সিমিলারই শুনবা যে হইতেছে কোডিং রাউন্ডই ছিল হইতেছে সবগুলা। আমার টোটাল ফোন ইন্টারভিউ, অনসাইট ইন্টারভিউ সব মিলে 6টা রাউন্ড হয়েছে। 6টা রাউন্ডের মধ্যে 5টা রাউন্ডই কোডিং ইন্টারভিউ ছিল, বেসিক প্রবলেম সলভিং একেবারেই। আর একটা রাউন্ড ছিল গুগলিনেস বলে ওরা, যেটা হচ্ছে বিহেভিয়ারাল টেস্ট, মানে ওরা হইতেছে লিডারশিপ এইসব নিয়ে জিজ্ঞেস করে। ওখানেও কোনো মেশিন লার্নিং বা এগুলা নিয়ে কিছু ছিল না। নিজে জবের প্রয়োজনে, মানে জবে যা করা লাগবে সেইটার প্রয়োজনে তুমি অনেক কিছু শিখতে পারো। আমি নিজে হইতেছে যেমন ধরো ডেভঅপস রিলেটেড অনেক কাজকর্ম শিখতেছি রিসেন্টলি, এডব্লিউএস রিলেটেড অনেক কিছু। ওগুলা হচ্ছে কমপ্লিটলি কোনো কিছু ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় না। হ্যাঁ, তুমি নিজে হইতেছে জবের প্রয়োজনে শিখতে পারো ওইটা, বাট এটা জব পাওয়ার সাথে কোনো রকম জড়িত না। হ্যাঁ, ওইটা আর কি। আর সেকেন্ডলি হচ্ছে একটা কি বলবো ভাবছিলাম, ও হ্যাঁ, আর মানে ধরো যে ওই যে কোম্পানি মোটামুটি যতগুলাই আছে, অ্যামাজনের কথা যদি বলি, ফেসবুকের ব্যাপারে বলতে পারি না, কারণ ফেসবুকে আসলে বাংলাদেশিদের ইন্টারভিউ দেওয়ার রেটটা খুবই কম, বা কেউই আসলে ওভাবে পায়টায় না। আমি নিজেও ইন্টারভিউ কল পাই নাই ফেসবুকে। মানে এখানে আসলে পাইপলাইনের কিছু ব্যাপার আছে আর কি, সিনিয়ররা যেখানে থাকে তার ওই ভার্সিটির নেম টেম গুলো ওভাবে করে পপুলার হয় আর কি। ধরো যে জেইউর বেশ কয়েকজন মানুষ হয়তো অলরেডি কোনো একটা কোম্পানিতে আছে, সো ওই তোমার ভবিষ্যতে ওই কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাওয়াটা অনেক ইজি হবে। এই জিনিসটা কিন্তু মানে একটা অ্যাডভান্টেজ, বুঝছো? বুয়েট, বিইউ, জেইউ, সাস্ট এরকম ভার্সিটি গুলোতে পড়তে পারাটাও একটা বিশাল অ্যাডভান্টেজ। দ্য রিজন ইজ আমাদের সিনিয়ররা হইতেছে বেশ ভালো ভালো কিছু জায়গায় আছে। এই জিনিসটা যারা নাই, ধরো যে একটা স্টুডেন্ট যে হইতেছে হয়তো বা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, তার কিন্তু অনেক স্ট্রাগল ফেস করা লাগে। জাস্ট ফর দ্য সেম রিজন আমরা অনেক প্রিভিলেজ পাই বাই ডিফল্ট ফর দ্য ইউনিভার্সিটি ট্যাগ, যেটা হইতেছে অনেক না আর কি, যে তার কারণ তাদের ভার্সিটির লিগেসি নাই, তাদের ভার্সিটিকে বাইরের মানুষজন ওভাবে করে চিনে না, এটাও একটা বড় ব্যাপার। সো ওগুলো তোমাদেরকে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবা হেল্প করতেছে, হায়ার স্টাডিজে বলো বা ইয়ার ক্ষেত্রে বলো। Any question? Anyone? তোমাদের খবর কি? তোমাদের একটু বলতে পারো, এক্সপেরিয়েন্স বলতে পারো। আচ্ছা, আমি একটা জিনিস হাইলি রেকমেন্ড করি, তোমরা যদি এরকম কিছু আমাকে সাজেস্ট করো যেটা আমি
আসলে পার্সোনালি ইমপ্রুভ করতে পারি, সেটাও একটু বলতে পারো। যে লাইক হয়তো আমি তোমাদেরকে কোন একটা টাইপে বুঝাইছি যে টাইপটা হয়তো তোমাদের মনে হয় নাই যে ভালো, ওভারঅল দা মানে গত প্রায় 7-8 মাস বা আরো বেশি হইতে পারে, হয়তো আমরা তো কাইন্ড অফ ইন্টারাকশন করছি অনেক ক্ষেত্রে। সো তোমাদের কি মনে হয় কোন একটা জায়গাতে আমি আসলে ইমপ্রুভ করতে পারি, চাইলে সেটা একটু আমার সাথে শেয়ার করতে পারো, মানে একেবারে ফ্র্যাঙ্কলি বলতে পারো, মানে রাদার ইট উইল বি হেল্পিং মি আর কি, এনিথিং। আচ্ছা, কোয়েশ্চেন হইতেছে যে আমি ইমপ্রুভ করতে পারি পড়ানোর স্টাইলে হইতে পারে, কথা তোমাদের সাথে ইন্টারেক্ট করার স্টাইলে হইতে পারে, ইনফ্যাক্ট যে স্টাইলে হইতেছে তোমাদের ক্লাসগুলা নিচ্ছি, যে টপিক ডিসকাস করে দেন ওইটার উপরে একটা কন্টেস্ট দেওয়া, বা শুরুতে সময় হইতেছে আগে কন্টেস্ট দিতাম, তারপরে ক্লাসে এসে কন্টেস্টের প্রবলেম গুলো সলভ করতাম। এই টাইপ গুলো মানে স্টাইল গুলার মধ্যে তোমাদের কোনো অপিনিয়ন আছে কিনা, যে এটা হইতেছে এই পার্টিকুলার স্টাইলটা বেটার হইতে পারতো, বা আপনি কমিউনিকেট করার সময় এরকম হইতে পারে যে ভাই আপনি বেশি কথা বলেন, এটা হইতে পারে। সো এনিথিং। ওকে, চিন্তা করে বলতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চিন্তা করে বললে হইতেছে আমি একটা এটা যদি অনেক হাস্যকর শোনায় আর কি, বাট এনিওয়ে আর কি, আমাকে জানাইও আর কি যদি কারো কোনো সাজেশন থেকে, এনিথিং মেসেজ করতে পারো আর এনিথিং তোমাদেরকে। হ্যাঁ, আমরা তো হচ্ছে অনলাইনে ক্লাস করছি, লাস্ট হচ্ছে অনেকগুলা ক্লাস, তো হচ্ছে মানে অ্যাটলিস্ট আপনার ক্লাসগুলো করলে মনে হয়েছে যে অনেক উন্নতি হয়েছে, মানে অনেক কিছু হচ্ছে যে এর আগে হচ্ছে শেখা হয় নাই, এখন শেখা হয়েছে। ওকে, পজিটিভ থিংস আর গুড, বাট নেগেটিভ থিংস বলতে পারলে বেটার হয়। মানে হচ্ছে যে বলতে চাইছিলাম আমরা তো অনলাইনে ক্লাস খারাপ হয় নাই, সো আপনি যদি হচ্ছে যে আপনার চাকরি থাকা অবস্থায় যদি হচ্ছে যে একটু চেষ্টা করেন আর কি, আমার মনে হচ্ছে যে আরো কিছু সেক্ষেত্রে হচ্ছে আরো অনেক ভালো করতে পারবেন। যদি প্র্যাকটিসের ভালো একটা হয় নাই, তাও শিখতে পারছে অনেক কিছু। সামনে যদি এই সুযোগটা থাকতো তাহলে ভালো হতো। মানে আমার পার্সপেক্টিভটা আসলে এসেন্সে এরকম যে আমি আসলে টু বি অনেস্ট মানে যেই সব জিনিসপাতির সাথে জড়িত ছিলাম, এই জড়িতর পরিমাণটা আর কি একটু কমাইতে চাইতেছি আর কি, মানে কমাই ফেলতেছি মোটামুটি বলতে পারো যে যেটাকে লোড অফ করা বলে আর কি। সো ধরো যে যেহেতু ধরো একটা ক্লাস নেওয়া বা ইয়ার সময় একটা কমিটমেন্টের ব্যাপার থাকে, ধরো যে ভবিষ্যতে তোমার ক্লাস নিতে করলাম, বাট আমি হয়তো আসতে পারলাম না বা করতে পারলাম না শুক্রবার, বা মানে ধরো যে শুক্রবার তো ধরো আমাদের দেশে বন্ধের দিন, ওখানে হয়তো বন্ধের দিন নাও থাকতে পারে। তো এইসব কারণে আর কি যেহেতু কমিটমেন্ট দিয়ে কাজটা করতে পারবো না হয়তো, বা এই কারণে আর কি আসলে পার্টিকুলারলি ছেড়ে দিতে চাইতেছি বা ছেড়ে দিচ্ছি আর কি অ্যাকচুয়ালি। বাট মানে আমি একটা জিনিস আবারও বলি, মানে ইটস নট লাইক যে আমি যতদিন তোমাদের ক্লাস নিচ্ছি জাহাঙ্গীরনগরে, I have been paid by জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সো ইটস নট লাইক দ্যাট, নট অনলি দ্যাট আর কি। তোমাদের সাথে আমার ডেফিনেটলি একটা পার্সোনাল লেভেলের রিলেশনও আছে, সবার সাথেই তোমাদেরকে অনেক বকাঝকাও করছি, অনেক কিছু করছি আসলে, সো ওইটা বলে লাভ নাই। সো এনিথিং এনি টাইম, যখন আমি জাহাঙ্গীরনগরের হয়তো আর কন্টেস্ট ট্রেনার হিসেবে নাই, সো আমার সাথে আর কোনো ফিনান্সিয়াল রিলেশনশিপ নাই, বাট আউট অফ আওয়ার পার্সোনাল রিলেশনশিপ ইউ ক্যান নক মি, তুমি আমাকে যে কোনো সময় নক দিতে পারো ফেসবুকে, আমি ফেসবুক মেসেঞ্জারে মোটামুটি ভালোই অ্যাক্টিভ, মানে অ্যাটলিস্ট সবসময় মেসেঞ্জার ট্যাবটা মোস্ট অফ দ্য টাইম দিনে ওপেন থাকে। তো যে কোনো সময় যদি কোনো কিছু মনে হয় যে আই ক্যান বি অফ এনি কাইন্ড অফ হেল্প, এনিথিং, সেটা কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড হইতে পারে, আমি এমনিতেই গ্যাজেটে পছন্দ করি মানুষ অনেক বেশি, তো মানুষের সাথে কথা বলতে আমি খুবই ভালোবাসি। তো তোমার যদি মনে হয় যে আমি তোমার ক্যারিয়ার গাইডলাইন নিয়েও কোনো রকম হেল্প করতে পারি, এনিথিং, তো আমার সাথে কথা বলতে পারো। এই সাপোর্টটা কম্পিটিটিভ কোনো টপিক নিয়েও হইতে পারে, এনিথিং রিলেটেড হইতে পারে। যদি এরকম এক্সট্রিমলি মনে হয় যে আমরা 1-to-1 কথা বলা দরকার পার্সোনাল লেভেলে, সেটাও আমরা কথা বলতে পারি যদি কখনো প্রয়োজন হয়। সো মানে আমি কন্টেস্ট ট্রেনার এরিয়াটা ছেড়ে দিচ্ছি, দ্যাট ডাজন্ট মিন আর কি যে আমাদের মধ্যে কোনো কমিউনিকেশন মানে তোমরা করতে পারবা না, এটা আমি বারবার বলতেছি। আমি অতীতেও যেসব জায়গায় ক্লাস নিছি, আমি তোমাদেরকে মোরলেস আমার জুনিয়র হিসেবেই দেখি, এক্সেপ্ট যারা হইতেছে আমার এখানে আমার ব্যাচমেট আছে আর কি। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আমার ব্যাচমেট জুনিয়র সবার সাথেই সবসময় কন্ট্যাক্ট রাখি আর কি, যতটা সম্ভব পারি। সো ইফ ইউ আর কানেক্টেড উইথ মি ইন ফেসবুক অর এনিওয়ার এলস, অথবা এমন হইতে পারে যে আমি হয়তো বাই এনি চান্স তোমরা কেউ আমাকে সাথে কথা বলার চেষ্টা, আমি মোটামুটি সবার মেসেজে রিপ্লাই দেই, বাট এনি চান্স যদি আমি মিস আউট করে থাকি আমাকে একটু জানাইও আর কি, আমি ট্রাই চেষ্টা করি সবাইকে ইয়া করতে। সো ওই ব্যাপারে আমার থেকে যতটুকু হেল্প যদি কোনোভাবে ভবিষ্যতে পসিবল হয়, আমাকে জাস্ট লেট মি নো, আমি ট্রাই করবো হেল্প করার।
সো এনিওয়ান এলস, মানে তোমরা কিছু কিন্তু কিছু বললা না যেটা আমি ইমপ্রুভ করতে পারি আমার কথাবার্তা বলার ছিল ভাইয়াতে। ভাই খুঁজে অ্যাকচুয়ালি পাচ্ছি ভাই না। মোটামুটি সবকিছুই ঠিক লাগছে আমার কাছে, মানে শিখছি অনেক কিছুই। আর ওকে, মানে ক্লাস, তারপর আমি কন্টেস্ট আমি ভাই কথা একটু বেশি বলি এরকম মনে হয় নাই কখনো, মানে ভাই জিনিসটা যদি হতো যে প্রবলেম নাই, আহ, প্রবলেম ছিল না আমাদের। ওকে। মানে একদিক দিয়ে ভালো হয়েছে যে আপনি কথা বেশি বলাতে হয়েছে কি, অনেক সময় আপনি হয়তো কিছু একটা আস্ক করছেন, আমরা চুপ ছিলাম, আপনি নিজেই সেটা আবার এক্সপ্লেন করছেন, এদিক দিয়ে আমরা বাইসে গেছি আবার। আচ্ছা, ওকে। ভাই আরেকটা হচ্ছে যদি আরো জুনিয়র হিসেবে পাইতাম তাহলে আরো ভালো লাগতো ব্যাপারটা। এখন তো আমরা সব ভাই আসলে লাস্টের দিকে, তো যদি এটা ভাই হ্যাঁ, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পাইতাম তাহলে আরো মানে ভাই আসলে খুব ভালো লাগতো। এখন আরো আরো আফসোস হচ্ছে। মানে হচ্ছে আমাদের ওকে। এত কোনো ট্রেনারই ছিল না ভাই, মানে আমরা সবাই আমাদের সিনিয়ররা বা আমরা আসার পর থেকে ওইভাবে কোনো ট্রেনার ছিল না, তো ওই ওই গ্যাপটা সব সময় ছিল। এখন হচ্ছে যে এখন মনে হচ্ছে যে আরো আগে পাইলে বা আরো কিছুদিন পাইলে অনেক বেটার হইতো, মেইনলি হচ্ছে যদি আরো আগে পাওয়া যেত। আহ, আচ্ছা, যাই হোক আর কি, থ্যাংক ইউ ফর দ্যাট, বাট আমার উদ্দেশ্য সফল হলো না। এনিওয়ে, সো ঠিক আছে, তাইলে আমরা কি একটু সবাই একবার ক্যামেরা অন করতে পারি? এনি চান্স, মানে জাস্ট যদি পসিবল হয় একটা ছবি নিতাম, আর কিছু না। চুপ নাই ভাই। আহ, একটু দেখো যারা 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 পসিবল হয়। মুরাদ একটু সাইড করে নে, আহ, আমার কাছে মূলত পাঠান আহ, শামিম, ফাদ, কিংবা ইফ, আচ্ছা মুরাদ, হ্যাঁ মুরাদ, মুরাদ কই? আচ্ছা, টেক ইউর টাইম, সমস্যা নেই। আমি লাইভ দাঁড়াই আমারও দিলাম। মাঝখানে মিটিং এ বল ক্যামেরাটা অন করো, আমি হচ্ছে আবার জামা টামা পুইরা টুইরা আইসা হচ্ছে বসা লাগে আর কি। তো কিছুক্ষণ পরে টরে হইতেছে আর কি। ভাই আমি ভাই প্রথম দিকে এই কাজটা করছি আর কি, ক্লাসের প্রথমেই আপনি যখন বলছিলেন। তোমরা এখন আসো কই? সবাই কি বাড়িতে, গ্রামে নাকি কই? মানে ঢাকায় সবাই আসো যাবে কই? না, কেউ কেউ ঢাকায় আছে, আমরা আবার অনেকে ক্যাম্পাসের পাশে আছি, আর বাকি হল তো খুলে নাই, তাই না? নাকি বেশিরভাগই ভাই ঢাকার বাইরে আর কি। না, হল খোলে নাই। বুঝতে পারছি। পাইতেছে না। আলী তার হাতে নাই ক্যামেরা, আর তারই একটা যদি ক্যামেরা নাই। Anyway, আমার মনে প্রবাবলি অনেক হয়ে গেছে। ওকে, আচ্ছা, ও সরি, ডেস্কটপে আছে বলতেছে। ঠিক আছে, তাইলে এনিওয়ে তাইলে মোটামুটি দূরই আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। রাখো। আপনার সামনের লাইফের জন্য ভাই আর শুভকামনা রইল ভাই। আমার সাজেশন হইতেছে, হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। আর অবশ্যই হচ্ছে একটা জিনিস ট্রাই, যেটা বারবার বলবো, যে তোমাদের জুনিয়র এটা হয়তো তোমরা পাও নাই বা ওভাবে করে সেই জিনিসটা, মানে এই আসতে তোমাদের, ঠিক আছে। ভাই ভালো থাকেন।
আটকে গেছি। ভাই চলে গেছে